হ্যালো। না স্যার গেছে বললো বয় কেন আপনি আচ্ছা, তাহলে একটা বুদ্ধি দেই, সহজ বুদ্ধি। এই যে মান নির্ণয় লেখছস, মান আর নির্ণয় একসাথে লেখছস স্পেস দিয়ে, এটা কি করবি জানোস? একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সব ক্যাপশন লিখে রাখবি, কপি মারি আর পাঠাই দিবি, শেষ। সহজ বুদ্ধি। আর কি আবার যায়, আবার ক্লিক করে একটা চন্দ্রবিন্দু পড়ে নাই, আবার এই চন্দ্রবিন্দু দিতে গিয়ে সব কেটে বলা, সেভ করে নিয়ে ওইটা তুমি কপি মেরে দিবে। কপি মেরে দিলে যায়, শর্টকাট। স্যার আপনার মনে হয় এখানে যে দুটো আছে ওটা মানে জানি না দেখুন। স্যার, হ্যাঁ, আমি শুরু করার পর ইশারা দেওয়া মাত্রই হ্যাঁ। আগে স্ক্রিন গুলো সব আসুক। আচ্ছা, আসতে মোটামুটি 3-4 মিনিট সময় নিবে। আসা মাত্রই ইশারা দিলেই চলে যাবেন। ওকে ওকে। আপনি আমার 10 মিনিটের বেশি দিবেন না। 10 মিনিটের লাগবে, 10 মিনিট আমার। হ্যালো হ্যালো হ্যালো, এটা রেডি আছে স্যার, এটাও রেডি আছে। ওটা রেডি থাকলে এখন অফ করে রাখেন, ওই স্যার যখন যাবে তখন রেডি করে দিন। তাহলে বাদ দিয়ে দেন, তাহলে এটা আমাদের দেন, এটা নিয়ে যান, এটা অফ করে রাখেন। হ্যালো 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 হ্যালো। ক্যাডেট নাসির স্যারের 2 ঘন্টা টানতে বললেন। শুরু হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলেজের ভাই বোন যারা অনলাইনে আছে, একটু ঝটপট কমেন্ট করে জানাবো যে আমাদের সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। আর যারা অফলাইনে আছে এরা তো সুস্থই আছে, যার কারণে সবাই চলে আসছে। আর সুস্থতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত, তাই না? সুস্থতা পৃথিবীর কি সবচেয়ে বড়? অসুস্থ হইলে সুস্থতার মর্ম বোঝা যায়। কেউ যদি অসুস্থ হয় তখন বলে যে আল্লাহ আমার এবার সুস্থ করে দাও, আমি আর পাপ করব না, তাই না? 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করবো, এই করব ওই করব। ওমা, যেই মাত্র সুস্থ সব ভুলে গেছে। এই হচ্ছে আমাদের অবস্থা। আজানটা শেষ হোক একটু।
এখন আপনার সেন্স কি বলতেছে যে শালা সামাজিক বলতে এবি এর সূত্র মুখস্থ করছি, এবি এর সূত্র কি করছি, এখন এতক্ষণ কি সাউন্ড শোনা যায় নাই? মুখটা খারাপ করে ফেলি। আমার কলিজার ভাই বোন শুনতে পাচ্ছেন আমাকে? এতক্ষণ তো আপনারা শুনতে পান নাই আর আমি বক বক করে গেছি, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা এখন শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন আমার লক্ষ্মী ভাই বোন, আমার কলিজার ভাই বোন, আমার চাঁদ পাখি ভাই বোন। হ্যাঁ এখন শোনা যাচ্ছে, ইয়েস। তো আমি আপনাকে বললাম যে আমরা ন্যাচারালি যারা অনলাইনে আছেন, আমি এতক্ষণ যে বকবক করছি তার সারমর্ম দিচ্ছি। সারমর্মটা ছিল এরকম যে আমরা এতদিন মান নির্ণয়ের জন্য হরহামেশাই সূত্র কি করছি, মুখস্থ করছি, কিন্তু আজকে সূত্র আমাদেরকে কি করবে, মুখস্থ করবে। তার মানে আমি সূত্রকে মুখস্থ না করে কিভাবে ম্যাথ করা যায়, ম্যাথকে কিভাবে অবজার্ভ করা যায়, এই প্যাটার্নটা বুঝবো। তার একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে দেখেন মুখস্থ বিদ্যা দিয়ে সবসময় ম্যাথ করা যায় না। মনে করেন আপনি প্যাটার্ন বোঝেন না, এখন আপনাকে মান বের করতে বলছে কার, এ বি এর। এখন এ বি এর জন্য সারা জীবন সূত্র মুখস্থ করছেন, এ প্লাস বি ভাগ 2 হোল স্কয়ার, তারপরে কি এ মাইনাস বি ভাগ 2 হোল স্কয়ার, মুখস্থ করছেন না? এখন এই সূত্র হুবহু মুখস্থ বিদ্যা যখন আপনি প্রয়োগ করতে যাচ্ছেন, তখন দেখেন উপরের মানের সাথে কি কোনো মিল আছে? মিল আছে, মিল আছে, মিল একটা আছে। এ প্লাস বি এখানে হয়তো বসাইতে পারবো, কিন্তু এ মাইনাস বি এর মান দেওয়া নাই। তার মানে আপনাকে আবার এ মাইনাস বি এর মান বের করার একটা অপশন তৈরি করতে হবে, দেন বের করবেন, তারপর কি মান বসাইতে পারবেন। কিন্তু আপনি যদি কৌশলগত হন তাহলে কিন্তু এরকম একটা সূত্র আপনাকে ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আমি কি কথা বুঝতে পারছি? আমি ভাই সূত্রতে বিশ্বাসী না, আমি বিশ্বাসী হচ্ছে একটা প্রপার বেসিক জিনিসের উপর। আপনাকে যখন আমি একটা প্রপার বেসিক জিনিস পড়াবো, তখন আপনি ওই বেসিকের উপর ডিপেন্ড করে প্রশ্ন যত ডিপ থেকে আসুক না কেন আপনি কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন। আমি কি কথা বুঝতে পারছি? আমি জাস্ট দুইটা মেথড শেখাবো। এই দুইটা মেথড এমন না যে আমি আপনাকে শর্টকাট শেখাবো, আমি শর্টকাটেও বিশ্বাসী না, আমি শর্টকাটেও বিশ্বাসী না, কিন্তু আমি কৌশল অবলম্বন করাতে বিশ্বাসী। কারণ আপনি যত বেশি কৌশল অবলম্বন করে ক্রিটিক্যাল জিনিসগুলোকে সহজভাবে উপলব্ধি করতে পারবেন, এটা আপনার জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আমি কি কথা বুঝতে পারছি? তো দেখেন আমরা হর হামেশাই কি করি, সূত্র মুখস্থ করি, কিন্তু আজকের পর থেকে আর আমরা কখনো সূত্র মুখস্থ করব নাই, কারণ না, নাই কারণ না, নাই কারণ না। ওকে, তাহলে যেহেতু সূত্র মুখস্থ করবো না, সূত্র আমাদেরকে মুখস্থ করবে, কথা বোঝা যায় না। আচ্ছা সবাই কি শুনতে পাচ্ছেন ঠিকঠাক? একটু আমাকে আরেকবার কমেন্ট করেন তো, সবার কমেন্ট গুলো একটু দেখতে চাই। কারণ বক বক করলাম, দেখা গেল যে কথা ক্লিয়ার শুনতে, সবাই তো শুনতে পাচ্ছে ক্লিয়ারলি। তাহলে যাদের সমস্যা তাদের ক্ষেত্রে আমি বলি আপনাদের হচ্ছে ডট ডটের সমস্যা। কিসের সমস্যা আপনাদের? ডট ডট মানে কি? আপনাদের নেটওয়ার্কের সমস্যা। অর্থাৎ আপনার যদি নেটওয়ার্ক স্লো হয় তাহলে আপনার কাছে কথা ভেঙে ভেঙে যাবে, এটাই স্বাভাবিক। অথবা আপনি যদি প্রত্যন্ত গ্রাম থেকে ক্লাস করেন আর যদি সেখানে 4G এর জায়গায় 3G পায় বা 2G পায়, তাইলেও দেখবেন যে মানে চলছে। মানে ওই যে একটা সময় আমরা সিডিতে মুভি দেখতাম না, এই যে আটকাই তো হা করে আছে, তো হা করেই আছে। এরপরে মানে এক এক সময় এক এক রকম স্টাইল, তো ওরকম অবস্থা হবে। নেট স্লো থাকলে ভাই এরকম হবে, কিছু করার নাই। তো যাদের নেট একদম স্লো তারা হচ্ছে পরবর্তীতে ইয়া করেন, আপনার হচ্ছে কি বলবো, রেকর্ড করে নিলেই হবে। আচ্ছা যাই হোক, তো আমরা ন্যাচারালি 8টা সূত্র বা প্রায় 10 থেকে 12টা সূত্র মুখস্থ করি। তো আমি প্রথমে 4টা সূত্রের ব্যবহার আগে শেখাই। আমিও অন্যান্যদের মতো করে সূত্র দিচ্ছি, আপনিও লিখে নেবেন, কিন্তু সূত্রটা মনে রাখার কৌশলও বলে দিচ্ছি, আর ম্যাথ করার কৌশলও কি বলে দিচ্ছি। যেমন আপনারা পরীক্ষার হলে গেলে এরকম একটা কনফিউশন তৈরি হয় না যে কখন আমি 4AB ব্যবহার করব, কখন 2AB ব্যবহার করব, হয় কিনা বলেন? এটা কনফিউশন কাজ করে। এবং কখন আমি অনুসিদ্ধান্ত ব্যবহার করব, কখন সূত্র ব্যবহার করব। কিন্তু দেখেন এই যে এই জিনিসগুলো মনে পড়ে এই জন্য, কারণ আমি মুখস্থ করি। কারণ আমি কি করি? মুখস্থ করি। তার মানে আমাকে মুখস্থ ভিতরে কি হইতে হবে? বের হয়ে আসতে হবে। মুখস্থ ভিতরে কি হইতে হবে? বের হয়ে আসতে হবে। যেমন নাম্বার 1, a প্লাস বি হোল স্কয়ার, সবাই আপনাকে মুখস্থ করাবে। তো মুখস্থ ছাড়াও মনে রাখার এমনি কৌশল আছে, যদিও আমার একটা সূত্র লাগবে
না, একটু পরে আমার একটা সূত্র কার্যকর, মানে আপনার মুখস্থ বিদ্যা হিসাবে তাকে আমি কার্যকর করাবো না, কিন্তু লিখে দিচ্ছি। তারপর আবার সূত্রকে মনে রাখার কৌশল বলতেছি। যেমন দেখেন a প্লাস বি ব্র্যাকেটের বাইরে কি আছে? স্কোয়ার। তার মানে বুঝতেছি a এর উপর স্কোয়ার, a এর উপর স্কোয়ার, মাঝখানে প্লাস প্লাস, b এর উপর স্কোয়ার, b এর উপর স্কোয়ার, মাঝখানে প্লাস প্লাস, উপরে পাওয়ার কি 2, 2টা কার সাথে আছে? ab। এটাই একটা ফর্মুলা প্লাসের। 2 নম্বরে আমি যদি বলি a মাইনাস b হলো স্কোয়ার, দেখেন a এর উপর স্কোয়ার, a এর উপর স্কোয়ার, বলেন মাইনাস b এর উপর যদি আমি স্কোয়ার দেই তাহলে মাইনাস b গুণন মাইনাস b মানে কি প্লাস b স্কোয়ার। তাহলে আমি এখানেও বলতে পারি কি প্লাস b স্কোয়ার, মাঝখানে মাইনাস মাইনাস, উপরে পাওয়ার 2, 2টা কার সাথে আছে? ab। তাহলে 2ab। আবার দেখেন 3 নাম্বার ফর্মুলায় গিয়ে আমরা মুখস্থ করি এরকম করে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এ পাশে যদি আমি a প্লাস b হোল স্কোয়ার নিই তাহলে এখানে মাইনাস 2ab ব্যবহার করি, মাইনাস কি ব্যবহার করি? আবার দেখেন যখন আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার, খুব মনোযোগ দেব, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল এখানে a মাইনাস b হোল স্কোয়ার দেই, তখন এখানে প্লাস 2ab ব্যবহার করি। এই 4টা ফর্মুলা মনে রাখার একটা কৌশল। কটা কৌশল? একটা কৌশল। কৌশলটা হচ্ছে আমি যদি কখনো প্রশ্নের মধ্যে, প্রশ্নের প্যাটার্নের মধ্যে তাকায় দেখি যে আমার প্রশ্নে ডাবল স্কোয়ারের মান দেওয়া আছে, প্রশ্নে কার মান? a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর মান দেওয়া আছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর মান দেওয়া আছে, অথবা এর মান চাইছে, এর মান চেয়েছে, তাহলে একটা জিনিস দেখেন, a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর মান প্রশ্নে যদি আমি দেখি আছে, এক কথায় আছে, এক কথায় কি তার মান চাইতেও পারে, তার মান দেওয়াও থাকতে পারে। a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর মান 28 দেওয়া থাকতে পারে, আবার a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান ইকুয়াল হোয়াট মানও চাইতে পারে। এক কথায় প্রশ্নে যদি আমি দেখি চোখ বন্ধ করে আমি বলবো প্লাস মাইনাস 2ab ব্যবহৃত হবে। আর যে প্রশ্নে দেখব যে ডাবল স্কোয়ার নাই, ডাবল স্কোয়ার নাই, ওই প্রশ্নে প্লাস মাইনাস 4ab ব্যবহার হবে। প্লাস মাইনাস তার জ্বলন্ত প্রমাণ দেখেন, ডাবল স্কোয়ার আছে 2ab আছে, ডাবল স্কোয়ার আছে 2ab আছে, ডাবল স্কোয়ার আছে 2ab আছে, ডাবল স্কোয়ার আছে 2ab আছে। আমি কি কথা বুঝতে পারছি? তাহলে যখন আমি কোন প্রশ্নে দেখব যেমন ডাবল স্কোয়ার আছে, কি আছে? প্লাস 2ab হবে না মাইনাস 2ab হবে, আমাকে প্রশ্ন বলে দিবে। কে বলে দিবে? কিন্তু আমি শুধুমাত্র মনে রাখবো একটা জিনিস, সেটা হচ্ছে যদি কখনো আমি প্রশ্নে দেখি, কোথায়? প্রশ্নে দেখি ডাবল স্কোয়ারের মান দেওয়া আছে, কার মান? ডাবল স্কোয়ারের মান দেওয়া আছে অথবা ডাবল স্কোয়ারের মান চেয়েছে, তাহলে চোখ বন্ধ করে প্লাস মাইনাস 2ab, চোখ বন্ধ করে প্লাস মাইনাস 2ab। আমার কথা কি বোঝা গেছে? যেমন 1-2টা উদাহরণ দিয়ে পুরো মেথডটা আমি আপনাদেরকে বলে দিই। এই সূত্র 4টার এই নোটটা লিখছেন কিনা একটু কমেন্ট করে জানান সবাই। লেখা শেষ হইলে আমরা সামনের দিকে যা 4টা ম্যাথ করবো। কয়টা? 4টা ম্যাথ করার পর এখানকার এই 4টা সূত্রের একটাকেও আর আপনাকে ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন, শুধু আমাকে যা 4টা ম্যাথ করে দিলেন, এটা যারা লেখেন না একটু লিখে নেন, একটু দ্রুত দ্রুত লিখতে হবে, একটু দ্রুত লিখতে হবে। লেখা শেষ হলে সবাই কমেন্টে লেখেন ডান। অথবা এর মান চেয়েছে, মান চেয়েছে। এক কথায় ডাবল স্কয়ার প্রশ্নে আছে, এক কথায় কি ডাবল স্কয়ারের মানটা প্রশ্নে দেওয়া আছে। দেওয়া থাকলেই চোখ বন্ধ করে আমরা কি ব্যবহার করবো? প্লাস 2ab হবে না মাইনাস 2ab হবে, আমাকে কে বলে দিবে? প্রশ্ন বলে দিবে। কে বলে দিবে? প্রশ্ন বলে দিবে। কে বলে দিবে? প্রশ্ন। লেখা শেষ, যাবো সামনে। ওকে আমার কলিজার ভাই বোন, দেখেন প্রশ্ন আমাকে করা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার, ওই কঠিন প্রশ্নটাই দিলাম। a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত দেওয়া ছিল? 18। কত দেওয়া ছিল? 18। এবং a প্লাস b হোল স্কয়ার, এটার মান দেওয়া ছিল 36। হলে কার মান বের করতে বলছে?
এ বি এর মান। কলিজার ভাই বোন প্রশ্নে তাকিয়ে দেখেন ডাবল স্কয়ার আছে কিনা। এই আছে, আছে। প্রশ্নে যদি ডাবল স্কয়ার থাকে সব সময় আমি ডাবল স্কয়ারকে বাম পাশে লিখবো। কোন পাশে লিখবো? বাম পাশে লিখবো। কোন পাশে লিখবো? এরপর প্রশ্ন আমাকে সূত্র বলে দিবে। কি আমাকে সূত্র বলে দিবে? প্রশ্ন আমাকে কি বলে দিবে? সূত্র বলে দিবে। কিভাবে? আমি যখন ডাবল স্কয়ার ভাবে লিখলাম তখন আমি প্রশ্নের মধ্যে খুঁজবো যে কোন মান দেওয়া আছে, কার মান দেওয়া আছে, কোন মান দেওয়া আছে, কার মান। আমি দেখতেছি আমার প্লাসের মান দেওয়া আছে, তাহলে এখানে এ প্লাস বি হোল স্কয়ার। কলিজার ভাই, কলিজার বোন, এখানে যেহেতু আমি প্লাস ব্যবহার করেছি তাহলে চোখ বন্ধ করে পরে কি হবে? মাইনাস 2ab, মাইনাস 2ab। এবার আমরা দেখি ডাবল 18 দিলাম, প্লাস বি হোল স্কয়ারের মান 36, 36 দিলাম, মাইনাস 2ab। এবার দেখেন এ পাশে আছে 18, এই 36টা এ পাশে আসলে কি হবে? মাইনাস 36 ইকুয়াল মাইনাস 2ab, মাইনাস 2ab ইকুয়াল এ পাশে কি বলা যায়? মাইনাস 18। তাইলে ab ইকুয়াল মাইনাস মাইনাস কাটা, তাইলে কত পাওয়া যায় বলেন? 9। কঠিন ছিল? আমরা কি সূত্র ব্যবহার করছি ab এর? ব্যবহার করার কোনো প্রয়োজন হয়েছে? হ্যাঁ হয়েছে। তাইলে আমরা সূত্র যদি মুখস্থ করতাম তাহলে ab ইকুয়াল a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2 হোল স্কয়ার, কত ভক্কর চক্কর করে মান টান বের করে দেন বসাইতে হইতো। কিন্তু আমাদের কোনো কিছু করা লাগে নাই। আমরা যখনই প্রশ্নে ডাবল স্কয়ার দেখবো তখন আমি ওই ডাবল স্কয়ারকে শুধুমাত্র বাম পাশে লিখবো। কোন পাশে লিখবো? বাম পাশে লিখবো। ইকুয়াল মান স্কয়ার, মান প্লাসে দেওয়া থাকলে প্লাসের উপর স্কয়ার দিলে মাইনাস 2ab, মান যদি এখানে মাইনাস থাকতো তাহলে কি করতাম? প্লাস 2ab। কথা ক্লিয়ার? এটা উঠানো শেষ। এটা একটু উঠান, আমি প্রশ্নটার অ্যাঙ্গেল আবার চেঞ্জ করে দিচ্ছি। এটা একটু উঠান দ্রুত। এই জুম ক্লাস চাই না। এরা ভোট উঠাচ্ছে আমরা জুম ক্লাস চাই না, অথচ জুম পেইড ভার্সন নিতে গিয়ে আমাদের প্রতি মাসে খসানো লাগে 12 থেকে 14,000 টাকা। পেইড ভার্সন নিতে গেলে টাকা দেওয়া লাগে জুম কর্তৃপক্ষকে। আমাদেরই লাভ না? ঠিক আছে, আমরাও চিন্তা করতেছি, আমাদের লাভের চিন্তাটাই করব। আচ্ছা, কমেন্ট করা লাগবে না, একটু সবাই একটু কমেন্ট করবো আমরা। সবাই 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 লেখা শেষ। ওকে, 2 নাম্বার কোশ্চেনে দেখেন আমার এখানে মাইনাসের মান দেওয়া থাকবে। কার মান? a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 0 হলে ab ইকুয়াল হোয়াট? ab ইকুয়াল হোয়াট বলেন? আবারও আমি প্রশ্নের দিকে তাকাবো যে ডাবল স্কয়ার আছে কি না। বলো ডাবল স্কয়ার আছে কিনা ভাইয়া? আছে। ডাবল স্কয়ার কোন পাশে আসবে? বাম পাশে। মান স্কয়ার, মানটা কিসে দেওয়া আছে? a মাইনাস b, এখানে মাইনাস দিলে এখানে কি দিব? প্লাস 2ab। এবার দেখেন ডাবল স্কয়ারের মান কত? 18। a মাইনাস b হোল স্কয়ারের মান কত? 0 প্লাস কি 2ab, তাইলে 2ab এ পাশে আমার থাকতেছে 18, তাইলে ab এর মান কত হচ্ছে ভাইয়া? 18 ভাগ 2 ইকুয়াল 9। কঠিন ছিল? আমি কি এখানে ব্যবহার করছি যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বা ab এর সূত্র কি ব্যবহার করছি? বলেন বলেন। কিন্তু আমার ab এর মান কি বের হয়েছে কিনা বলেন? আমরা তো ab এর ফর্মুলা মানে এতদিন শুধু বুঝছি কি যে a প্লাস b এর মান দেওয়া থাকবে, a মাইনাস b এর মান দেওয়া থাকবে। কথা কি বুঝতে পারছি? এসিসি গায়ে লাগলে তো ঠান্ডা লাগে না, না ঠান্ডা ঠিকই হচ্ছে রুম, এসি উপর দিয়ে আসতেছে। এনাফ। আমি যদি এত তাপের মধ্যে থাকতে পারি তাহলে তোমরা শাক খুলে থাকো। আচ্ছা, আরেকটু দেখতেছি, তারপর আমি এসিসির ব্যবস্থা করতেছি, বাড়ানোর ব্যবস্থা করতেছি পাওয়ার। আচ্ছা, ক্লিয়ার? অনুসিদ্ধান্ত এটা আছে, কিন্তু আমি একটা দিয়ে 4টা ফরম্যাট মনে রাখবো, কৌশল তো এটাই। এবং যখন আমি প্রশ্নে ডাবল স্কয়ার দেখবো, এই সাইলেন্ট, মনোযোগ দেন। যখন আমি প্রশ্নে, আপনি তো অনুসিদ্ধান্ত মুখস্থ করছেন, খুব ভালো কথা, কিন্তু 4টা 4 ভাবে মুখস্থ করছেন কিনা? কিন্তু 4টা সূত্রের উত্তর বের করা যায় কয়টা দিয়ে? একটা দিয়ে। তো একটা দিয়ে যদি বের করা যায় তাহলে আমি 4টা কেন আলাদা আলাদা করে মুখস্থ রেখে মুখের ফেনা উঠাবো? ab এর সূত্র কেন আমি আলাদা করে মনে রাখতে যাব? আমি আপনাকে বোঝাচ্ছি ওটাই
কথা কি বুঝতে পারছি? যেমন এখানে দেখেন এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান দিয়ে আমি এ প্লাস বি হোল স্কয়ার মান বের করবো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান দিয়ে আমি এ বি এর মান বের করবো। এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান চাইলে তো ডিরেক্ট বের হয়ে যাবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান দিয়ে আমি এ মাইনাস বি এর মানও বের করব। কিন্তু আমি আলাদা আলাদা করে প্রতিটার জন্য ফরম্যাট মুখস্থ করে হুবহু ব্যবহার করতে যাব না। কথা কি বুঝাতে পারছি? যেমন দেখেন এবার যদি আপনাকে প্রশ্ন করা হয় ঠিক এইভাবে 3 নম্বরে গিয়ে দেখেন, 3 নম্বর প্রশ্নে আপনার এই জায়গায় এবার আপনাকে এ বি এর মান দেওয়া আছে 9, এ বি এর মান কত দেওয়া আছে? 9। তো এ বি এর মান যদি আমার 9 দেওয়া থাকে, ফলে মান বের করতে বলতেছে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল হোয়াট। এখন আপনি এ প্লাস বি হোল স্কয়ার এর মান বের করতে বলছে কি, দেখি কি আপনি সূত্র ব্যবহার করবেন? আপনি প্রশ্নে শুধু দেখবেন ডাবল স্কয়ার আছে কি না, ডাবল স্কয়ার আছে, তাহলে কোন পাশে লিখবো? বাম পাশে লিখবো ইকুয়াল মান স্কয়ার। মান কি দেওয়া আছে দেখেন, এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি, তাহলে আমি এখানে লিখবো এ প্লাস বি হোল স্কয়ার। এখানে প্লাস থাকলে এখানে কি দিতে হয়? মাইনাস 2ab। 2ab টা কেন ব্যবহার করতেছি? কারণ ডাবল স্কয়ার আছে, কারণ ডাবল স্কয়ার আছে, কারণ ডাবল স্কয়ার থাকলে প্লাস মাইনাস 2ab হয়, কিন্তু প্লাস হবে না মাইনাস হবে এটা মান বলে দিবে। মানে প্লাস থাকলে মাইনাস 2ab, মানে মাইনাস থাকলে প্লাস 2ab, সিম্পল লজিক। ডাবল স্কয়ার এর মান কত? 18। এ প্লাস বি হোল স্কয়ার এর মান আমাকে বের করতে বলছে, মাইনাস 2 গুণন এ বি এর মান কত? 9। তাহলে এ পাশে পাচ্ছি 18, এ প্লাস বি হোল স্কয়ার, এই 9 দিকে 18, মাইনাস 18টা এই পাশে আসলে কি হয়ে যাবে বলেন? প্লাস 18। তাইলে এবার দেখেন এ প্লাস বি হোল স্কয়ার এর মান কত পাইলাম বলেন? আমি এখানে কোন সূত্র ব্যবহার করছি না, আমি একটা মেথড থেকে বের করছি, একটা মেথড থেকে বের করছি কিনা বলেন? আমাকে কি আলাদা আলাদা করে কোনো প্যানিক নেওয়া লাগতেছে? আমি কি প্যানিক নিচ্ছি? প্যানিক নিচ্ছি না। আমার কথা মনে হয় বুঝতে পারছেন এবার? এই মাহবুবা আক্তার উল্টাপাল্টা কমেন্ট করেন কেন? কোথায় আছে বুঝতে পারছি না, আমি টানিয়ে সব অঙ্ক দেখতে পাচ্ছি, ক্লাসে 7টায় 10 মিনিটে আসছি, এখন কোন অঙ্ক করছে বুঝতে, কি লেখে এসব বুঝলাম না। আচ্ছা যাই হোক, সবাই বুঝতে পারছি কিনা একটু কমেন্ট করবো সবাই। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম প্রশ্নে ডাবল স্কয়ার থাকলে ডাবল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার, মানটা দেওয়া আছে প্লাস এ প্লাস স্কয়ার, তাহলে এখানে প্লাস হলে মাইনাস 2ab, এখানে মাইনাস হলে প্লাস 2ab, সিম্পল লজিক। যেমন ভাইয়া এটাই যদি আমার 4 নাম্বার কোশ্চেন হইতো, কত নাম্বার? 4 নাম্বার কোশ্চেন হইতো, আর আমাকে যদি মানটা বের করতে বলতো কার? a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল হোয়াট? a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল হোয়াট? তারপরেও আমার লক্ষণীয় ব্যাপার কি বলেন? প্রশ্নে ডাবল স্কয়ার আছে কি না? প্রশ্নে ডাবল স্কয়ার আছে, তাহলে ডাবল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার, মানটা কিসে দেওয়া? মাইনাস, তাহলে এখানে কি দিব? প্লাস 2ab। তাহলে ডাবল স্কয়ার এর মান কত দেওয়া? a মাইনাস বি হোল স্কয়ার এর মান চাইছে আমার, এটার মান আমি বের করব প্লাস 2 গুণন এ বি এর মান কত দেওয়া? 9। 9 দিকে কত? ওই প্লাস 18টা এর পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস 18। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার এর মান কত আসলো বলেন? আমি কি a মাইনাস বি হোল স্কয়ার সূত্র ব্যবহার করছি? আমি বললাম যে ডাবল স্কয়ার দিয়ে আমরা যদি চাই প্রশ্ন দেখেই যেমন সূত্র তৈরি করা যায়, তেমন একটা ফরম্যাট দিয়ে আমি 4টা সূত্রের ব্যবহারও করতে পারবো। শুধু আমি ডাবল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার দিব, মানে প্লাস থাকলে মাইনাস 2ab, মানে মাইনাস থাকলে প্লাস 2ab, মানে প্লাস থাকলে মাইনাস, এতটুকুই কাজ, এর থেকে বেশি কিছু বুঝাইছি আমি এখানে? তাহলে এই 4টা ফর্মুলার জন্য বা 5টা ফর্মুলার জন্য আমরা কি আলাদা করে সূত্র মুখস্থ করব? আমাকে কিন্তু ডিরেক্ট ডাবল স্কয়ারের মানও চাইতে পারতো কিনা বলেন? চাইতে পারতো না? ডাবল স্কয়ারের মান চাইলেও আমি বাম পাশে কি রাখতাম? ডাবল স্কয়ার। তাহলে দেখেন কয়টা, একটা ফর্মুলা দিয়ে আমার যদি a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান হোয়াট চাই তাও বের করতে পারবো, a b এর মান হোয়াট চাইলে সেটাও বের করতে পারতেছি, a প্লাস বি হোল স্কয়ার এর মান চাইলে সেটাও বের করতে পারতেছি, a মাইনাস বি হোল স্কয়ার এর মান চাইলে সেটাও
বের করতে পারতেছি। আবার দেখেন এ প্লাস বি এর মান বের করতে বললে সেটাও, এ মাইনাস বি এর মান বের করতে বললে সেটাও পারবো। পারবো কিনা বলেন? কঠিন। শুধুমাত্র ওই যে স্কয়ারটা বসে গিয়ে রুট করে দিলে হয়ে গেল। হ্যাঁ, রুট থেকে কোনো মানুষের প্লাস মাইনাস দিতে হয়। কেন আমি বলি, মনে করেন রুট 36 প্লাস মাইনাস 6 কেন বলি জানেন? কারণ প্লাস 6 এর উপর স্কয়ার দিলেও 36, মাইনাস 6 এর উপর স্কয়ার দিলেও 36, এই জন্য প্লাস মাইনাস লিখতে হয়। নর্মালি পরমান প্লাস দিয়ে দিলে হয় না, যদি রুট থেকে কিছু কিছু ক্ষেত্রে হয়। যেমন মনে করেন আপনি কোনো বাহুর মান বের করতে যাচ্ছেন, কার মান? বাহুর মান তো কোনো নেগেটিভ হয় না, নেগেটিভ হয়। মনে করেন দৈর্ঘ্য প্রস্থের মান বের করতে যাচ্ছেন জ্যামিতিক ক্ষেত্রে, এখন জ্যামিতিক ক্ষেত্রে আপনি এ স্কয়ার আছে, এ স্কয়ার এর মান দেওয়া আছে 36, তাহলে এ ইকুয়াল কি রুট 36। এইখানে আপনি প্লাস মাইনাস ব্যবহার করতে পারবেন না, এই ক্ষেত্রে আপনি শুধু 6 বলবেন। কিন্তু আপনার যদি মান বের করার ক্ষেত্রে, মান নির্ণয়ের ক্ষেত্রে কখনো প্রশ্নে রুট ব্যবহার করতে হয়, আর সেখানে যদি রুট থাকে অবশ্যই আপনাকে প্লাস মাইনাস 100% ব্যবহার করতে হবে। কোন অপশনে যদি প্লাস মাইনাস 6 থাকে, মাইনাস 6 থাকে, প্লাস 6 থাকে, তাহলে প্রায়োরিটি কাকে দিবেন? আর যদি প্লাস মাইনাস 6 না থাকে, প্লাস 6 মাইনাস 6 থাকে, তাহলে প্লাস 6 প্রায়োরিটি পাবে। কে প্রায়োরিটি পাবে? প্লাস 6। আবার যদি প্লাস 6 প্লাস মাইনাস 6 দুইটার মধ্যে কোনোটা না থাকে, মাইনাস 6 থাকে, তখন কি? কথা কি বুঝতে পারছি? এটা কার উপর ডিপেন্ড করবে? অপশনের উপর ডিপেন্ড করবে যে কে রাইট আর কে রং। ভালো কোশ্চেন করছেন, ক্লিয়ার? আমি কি বুঝতে পারছি? ওকে। আচ্ছা পরিচালক ভাই বোন, আপনাদের কাছ থেকে এই যে একটা পর্ব তো শিখলাম, এখন একটু রেস্টের দরকার না? রেস্ট না, আমি জাস্ট আপনাদের কাছ থেকে 5 মিনিট সময় নিব, কারণ আমাদের এখানে একজন কি বলবো, আমাদের মাথার তাজ এসেছেন। তো মাথার তাজ থেকে আমরা হচ্ছে কিছু তথ্য জানবো এবং আমাদের সফলতার কিছু গল্পও শুনবো। দেখেন, আমি স্যারকে আজকে দাওয়াত করেছি একটা কারণে, কারণ আমি চাই আমাদের স্টুডেন্ট গুলো যাতে 2টা ধাপ পার করার পর 3য় ধাপে গিয়ে কেউ ফেল না হয়। মনে করেন আপনি কঠোর পরিশ্রম করলেন, 1 বছর টানা পরিশ্রম করে আপনি প্রিলি পাস করলেন, লিখিত পাস করলেন, আর ছোট্ট একটা জায়গা, যে জায়গাটায় গিয়ে এক ধাক্কায় আপনি বের হয়ে চলে আসলেন, তখন আপনার আফসোসের লেভেলটা কতটুকু হবে বলেন? আনলিমিটেড না? কেউ যদি প্রিলি পাস করলো, লিখিত পাস করলো, আর গিয়ে ভাইভাতে গিয়ে আউট হয়ে গেল, তখন আমাদের কেমন লাগবে? ভীষণ খারাপ লাগবে। এই জন্য আমি স্যারের পেছনে মনে হয় মিনিমাম 1 বছর ধরে ঘুরতেছি যে স্যার আমার জব মেডিসিনে সবই আছে, শুধু একটা জিনিস ব্যতীত, সেটা হচ্ছে আমি ফিনিশিং ধাপে গিয়ে একটা স্টুডেন্টকে ইন্সপায়ার কিভাবে করব, তাদেরকে সাকসেস রেটটা কিভাবে এনে দিব, এটা আমি পারি না স্যার। প্লিজ হাম্বল রিকোয়েস্ট, আমাকে একটু সময় দেন, বা আমাকে, বা আপনার জব মেডিসিন বা আমাদের জব মেডিসিনকে আপনি আপনার নিজের প্রতিষ্ঠান মনে করে আমাদেরকে একটু সার্ভিস দেন। কারণ পুরো বাংলাদেশে জব মেডিসিনকে মানবতার ফেরিওয়ালা হিসেবে সবাই চিনে। আমি চাই স্যার আমার এই প্রতিষ্ঠান পরিপূর্ণতায় ভরপুর হোক, কোনো জায়গায় যাতে কোনো ধরনের ল্যাগ না থাকে। শুকরিয়া যে স্যারের মাঝখানে হঠাৎ করে টুকটাক শিডিউল পাইলেও, হঠাৎ করে স্যার একদিন যখন কল দিয়ে আমাকে বলল যে স্যার আমি আপনার সাথে কাজ করতে ইচ্ছুক একটা কারণে, কারণ আপনার প্রতিষ্ঠানকে পুরো বাংলাদেশ চেনে মানবতার ফেরিওয়ালা হিসাবে, আপনি কম টাকার মধ্যে এত ভালো সার্ভিস দিচ্ছেন, যার কারণে স্টুডেন্টরা আপনাকে এত সুন্দর করে অ্যাসিড করতেছে, যেটা আসলে অফুরন্ত ভালোবাসা ছাড়া আর অন্য কিছু হতে পারে না। ওই জায়গা থেকে স্যার কিন্তু আমাদের সাথে আসছেন এবং ডেডিকেটেডলি জব মেডিসিনের সার্ভিস দিচ্ছেন। ডেডিকেটেডলি জব মেডিসিনকে কি বলবো, মাথার তাজ বানানোর জন্য, বা স্টুডেন্টের ভালোবাসার জায়গায় তৈরি করার জন্য, বা স্যারও আমাদের মতো ভালোবাসার জায়গাটা নেওয়ার জন্যই আসলে জব মেডিসিনে এসেছেন। তা আমার কথা হচ্ছে, আপনি প্রিলি পাস করলেন, নিবন্ধন লিখিত পাস করলেন, ফিনিশিং মোমেন্টে গিয়ে আমরা আপনাকে যে সাপোর্টটা দিতে পারতেছিলাম না, ওই সাপোর্টটাও এখন থেকে আমরা আপনাকে দিতে পারবো। আর এর জন্য আমি সৃষ্টিকর্তার কাছে কি বলবো, এত বেশি শুকরিয়া আদায় করছি ওই দিন, যেটা কল্পনা করার বাইরে। কারণ আমরা কিন্তু জ্ঞানীদের মানে কদর করতে জানি না। আমাদের সবচেয়ে বাঙালিদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা মেধার মূল্যায়ন যেমন করতে জানি না, জ্ঞানীদের কদর করতে জানি না। যার কারণে আমাদের দেশে জ্ঞানীরা
জন্মায় না। আর আমাদের দেশে মেধাবীরা তারা তাদের মেধার মূল্যায়ন দিতে চায় না। কেন চায় না? কারণ যে দেশ মেধার মূল্যায়ন করতে জানে না সে দেশে আমি কেন থাকবো? আজকে বুয়েট থেকে একটা স্টুডেন্ট গ্রাজুয়েট করার পর যখন সে একটা ভালো জিনিস আবিষ্কার করে তখন তাকে আমরা বাহবা না দিয়ে তাকে নিয়ে আমরা টিটকারি করি। ফুটটান দি 420 তৈরি করছে ডট ডট। ভাই তাকে আমরা ইন্সপায়ার করার কথা। আজকে সে যদি এই আবিষ্কারটা যুক্তরাষ্ট্রে বসে করত, যুক্তরাষ্ট্র তাকে এমন একটা জায়গা দিত, গবেষণা খাত তৈরি করে দিত যে সে ওই গবেষণা থেকে পুরো বাংলাদেশে ওই একটা প্যাটার্ন থেকে তার মিনিমাম 500 থেকে 1000 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিত। কিন্তু আমরা বাঙালি খুব খারাপ মানুষ, আমরা জ্ঞানীদের কদর করতে জানি না। কেউ কোনো কিছু আবিষ্কার করলে তাকে আমরা মূল্যায়ন করতে জানি না। তো যাই হোক, আমি এমন একজন অভিজ্ঞ মানুষ পেয়েছি যার হাত ধরে এখন পর্যন্ত যদি আমি বলি বিভিন্ন ক্যাডার পজিশনে আছেন, বিভিন্ন জায়গায় চাকরি করতেছেন, এমন সংখ্যার কথা উচ্চারণ করলে মিনিমাম 15 থেকে 20,000 মানুষ বিভিন্ন জায়গায় কর্মসংস্থানে বিভিন্ন জায়গায় চাকরি করতেছেন। স্যারের গতবারও ভাইভা কোর্সে প্রায় 10 থেকে 12,000 স্টুডেন্ট ছিল এবং তার ভাইভা কোর্স থেকে সবসময় একটা জিনিস সবসময় ফোকাস করতেন যে একটা স্টুডেন্ট এত কষ্ট করলো, 2টা ধাপ পার করলো, আর 3য় ধাপে গিয়ে কেন আঘাত খাবে, এই 3য় ধাপে গিয়ে আমি হব মেরুদণ্ড। এবং ওই জায়গা থেকে একটা জিনিস ফিল করেন, স্যার একা যখন পড়াইতো তখন ভাইবার জন্য কোর্স ফি নিত 2,000 থেকে 2,500 টাকা। কিন্তু আমি যখন স্যারের সাথে কথা স্যার এটা মানবতার ফেরিওয়ালা প্রতিষ্ঠান, এটাই আপনি ওই ধরনের বা ওই অ্যামাউন্টের কোর্স ফি নিলে আপনাকে আমরা কিন্তু স্যার পারবো না, রাখতে পারবো না। আপনি এমন একটা ফি নির্ধারণ করেন যেটা আমাদেরকে দেওয়া লাগবে না। আপনি যে পরিশ্রম করবেন এই পরিশ্রমের ফলটা যাতে শুধুমাত্র আসে এবং আপনাকে স্টুডেন্টরা যাতে সারা জীবন ভালোবাসা দেয়, ওই জায়গা থেকে স্যার কিন্তু আমাদেরকে সাড়া দিয়েছেন। বাংলাদেশের এমন কোন প্রতিষ্ঠান পাবেন যে প্রতিষ্ঠানে আপনাকে ভাইবার জন্য প্রতিটা ক্লাস, প্রতিটা টপিক আলাদা আলাদা করে লেকচার প্ল্যান অনুসারে সাজিয়ে দিয়ে মাত্র 500 টাকায় আপনার কোর্স সম্পন্ন করবে? অথচ স্যারকে আমরা আশীর্বাদ রূপে পাইছি। অন্যান্য জায়গায় ভাইবার কোর্সে দেখবেন যে আপনার 3,000 টাকা 4,000 টাকার ভাইবার কোর্স তারা সেল করতেছে, কিন্তু আমরাই একমাত্র জব মেডিসিন যারা ওই যে বললাম মানবতার ফেরিওয়ালার যে নামটা আমরা রাখছি, এটা আমরা ধরে রাখার চেষ্টা করি সবসময়। কারণ একজন বেকারের কাছে 500 টাকা মানে অনেক কিছু, 5 লাখ টাকার সমপরিমাণ। বর্তমানে আপনার চাকরি নেই, আপনার কাছে 500 টাকা কি 5 লাখ টাকার সমপরিমাণ না? আপনার একটা চাকরি থাকলে মনে হয় 500 টাকা কিছুই না। আপনার কাছে 5,000 টাকা মানে 5 কোটি টাকার সমান। এখন আপনার কাছে 1 টাকা মানে 1 লাখ টাকার সমান হয়ে গেছে এখন, কারণ আপনি একজন বেকার, আপনার কোনো ইনকাম নাই, আপনার কোনো সোর্স নাই। ওই জায়গা থেকে আল্লাহর রহমত যে আমরা আশীর্বাদ রূপে স্যারকে পেয়েছি। এখন আমি শুধু এতটুকুই বলবো, এই যে যারা এখানে আমাদের প্রিলির জন্য আছেন, নিবন্ধনের জন্য আছেন বা বিভিন্ন ব্যাচের জন্য আছেন, মনে করেন আপনি 10 থেকে 20 গেট পরীক্ষা দিতে যাবেন। 10 থেকে 20 গেট পরীক্ষা দিতে গিয়ে আপনার অনেক পরীক্ষা আছে, শুধুমাত্র প্রিলি পরীক্ষার পরে কি দেওয়া লাগে? রিটেন না, অনেকে রিটেন নাই, ডিরেক্ট ভাইভাতে চলে যাওয়া লাগে। ভাইভাই গিয়ে আপনি ছোট্ট একটা ধাক্কা খাইলেন, ধাক্কা খেয়ে কি হইলেন? আউট হয়ে গেলেন। তাইলে আপনার এই এতদিনের পড়াশোনার কোনো থাকলো, মর্ম থাকলো? আবার দেখেন সেম জায়গায় আপনি নিবন্ধন প্রিলি টিকলেন, লিখিত টিকলেন, ভাই গিয়ে ছোট্ট একটা খটকা খেয়ে কি হইলেন? আউট হয়ে গেলেন। প্রাইমারিতে তো কোনো কথাই নেই, প্রাইমারিতে তো শুধু কি হয়? প্রিলি পরীক্ষা। প্রিলিতে আপনি সর্বোচ্চ মার্ক পাইলেন, কিন্তু ভাইভাতে গিয়ে কি হইলেন? আমার কথা হচ্ছে যে যারা এরকম আছেন বা ভাইভাতে গিয়ে অলরেডি আউট হচ্ছেন, বারবার ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে ভাইভা, গিয়ে শরীর কাঁপাকাঁপি করে বা কনসার্ন কিভাবে রাখবেন, অ্যাটেনশন কিভাবে রাখবেন, এটা যদি আপনি আগে থেকে নিজেকে প্র্যাকটিসের মধ্যে রাখেন, তাহলে কি আপনার ওই ফিনিশিং মোমেন্টে গিয়ে কাঁপাকাঁপি করার কোন অপশন আছে? তো স্যারকে শুধুমাত্র আমি এই জন্য নিয়ে আসছি যে কিছু পরামর্শ দিই, বা এখন থেকে যদি কারো মনে হয় যে না আমরা স্যারের সাথে থাকবো, এখন থেকে লেগে থাকবো। যারা স্যারের ভাইভা কোর্সে একবার ভর্তি হবে তারা আজীবন ভাইভা সাপোর্ট পাবে, আজীবন, যতদিন না পর্যন্ত তার কি হবে? চাকরি হবে বা জব হবে। আজকে ভর্তি হয়েছে, সে যদি কোনো কারণে 3 বছর পরেও গিয়ে আবার তার ভাইভা কোর্স লাগে, ওই কোর্সেও আমরা কি করব? তাকে ইন করাই দেবো বা যুক্ত করাই দেবো। কারণ আপনি একই কোর্সে ভর্তি হয়ে বারবার ভর্তি হয়ে বারবার কেন টাকা কস্টিং করবেন? বা এটা জব মেডিসিন। আপনার সাথে কখনো বেইমানি করে 2 টাকা নিয়ে আত্মসাৎ করার মতো প্রতিষ্ঠান এটা না। জব মেডিসিন আসছেই মানবতার ফেরিওয়ালা হিসাবে, গরিবের আশীর্বাদ রূপে। তো স্যার কিছু বলেন ওদের পক্ষ নিয়ে। থ্যাংক ইউ স্যার। ওরা আসলে কিভাবে প্রস্তুতি নিবে একটু? আসলে আমি আপ্লুত, মানে স্যার আমাকে যেভাবে হাইলাইট করলেন, কিছু নাই স্যার, জ্ঞানীদের কদর করতে হবে, নাহলে জ্ঞানীরা একটা সময় কি বলবো বিলীন হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এটাই আর কিছু না।
আসলে আপনারা আমাকে হয়তো অনেকে জানেন চেনেন, আমি মিলন স্যার। আমি 29 বিসিএস থেকে বিসিএস ক্যাডার অফিসারদেরকে পড়াচ্ছি। বিসিএস ক্যাডার অফিসার বলতে যারা বিসিএস প্রিলিমিনারি পাশ করে, লিখিত পাশ করে এবং ভাইবার জন্য নিজেদেরকে প্রস্তুত করে, আমি 29 বিসিএস থেকে এমন অফিসারদেরকে পড়াচ্ছি। তো আপনারা যারা পরিচিত আছে আপনাদের, 29 বিসিএস যারা পুলিশে আছে তারা কিন্তু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অর্থাৎ পুলিশ সুপার মানে এসপি। অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তারা কিন্তু অনেকে এখন ডেপুটি সেক্রেটারি, দ্যাট মিনস আপনার ডিসি পর্যায়ের অফিসার। কাস্টমস ট্যাক্সে যারা আছে তারা জয়েন্ট কমিশনার। এডুকেশন ক্যাডার যারা আছে অনেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছে, অ্যাসোসিয়েট হওয়ার পথে। আর সারা বাংলাদেশে যখন অনলাইন কার্যক্রমটা আমি শুরু করি 40 বিসিএস থেকে, অর্থাৎ করোনা ভাইরাসের পর থেকে 40তম বিসিএস থেকে আমি প্রথম শুরু করি অনলাইনে। বিসিএসটা শুরু করছি সারা বাংলাদেশে আমি অনলাইনে, প্রাইমারি শুরু করছি অনলাইনে, এবং শিক্ষক নিবন্ধন এটার কনসেপ্টটা কিন্তু আমার, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলছি। এবং এ পর্যন্ত আমার কাছে ভাইবার সেবা নিয়ে অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হয়েছে। এখন আমি আপনাদেরকে আমার হাম্বল যে বক্তব্যটি, স্যার অনেক কথাই বলছেন, শুধু আমি সংক্ষেপে আপনাদেরকে বলবো, আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনাকে নর্মালি 3টা পর্যায়ে আপনার যোগ্যতা যাচাই করা হয়। প্রথমে যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটা যদি লিখিত পরীক্ষা না হয়ে সরাসরি ভাইবা হয়, তাহলে প্রথম পরীক্ষাটার নামই কিন্তু লিখিত পরীক্ষা, বাট তার পদ্ধতি আছে মাল্টিপল চয়েস কোশ্চেন। যেমন প্রাইমারি পরীক্ষাটার নাম কিন্তু লিখিত পরীক্ষা। তো লিখিত পরীক্ষা তো আমরা সব নর্মালি খাতায় লিখে পরীক্ষা দিই, যেহেতু এটি রিটেন টেস্টের সিস্টেম কি রাইটিং, কিন্তু এটা কিন্তু রাইটিং না, এটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ ফিল আপ দ্য সার্কেল। তার মানে প্রাইমারিতে প্রথমে হয় আপনার লিখিত পরীক্ষা, আর এরপরে হচ্ছে ভাইবা। আর এমটিআরসি তে 3 ভাবে পরীক্ষা, প্রথমে প্রিলিমিনারি, তারপরে রিটেন, তারপরে ভাইবা। এরপরে গভর্নমেন্ট যত চাকরি আছে, সেটা মিনিস্ট্রি বলেন কিংবা কোনো ডিপার্টমেন্ট বলেন, এই চাকরিগুলোতে নর্মালি 3 ভাবে পরীক্ষাটা হয়। সেটা হচ্ছে প্রিলিমিনারি বা এমসিকিউ পদ্ধতিতে, তারপরে হচ্ছে রিটেন টেস্ট, তারপরে হচ্ছে ভাইবা। এখন যেহেতু প্রিলিমিনারির জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন, লিখিতের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে মূল ধাপের জন্য কেন প্রস্তুতি নেবেন না? আর যদি মনে করেন যে এর জন্য প্রস্তুতি নেওয়ার কি আছে, আমি তো প্রিলিমিনারি পাস করছি, দেখেন আপনি প্রিলিমিনারি পাস করেননি, আপনি লিখিত পরীক্ষার সুযোগ পেয়েছেন। আমরা এভাবে কথাটা বলতে পারি, যে কোনো প্রিলিমিনারি পরীক্ষায় পাস করা মানে হচ্ছে যে লিখিত পরীক্ষার সুযোগ পাওয়া। আর যদি প্রিলিমিনারি পরীক্ষা আমরা ফেল করি, তার মানে লিখিত পরীক্ষা আমি সুযোগ পাচ্ছি না। আমি দুইভাবে বলতে পারি যে আসলে আমরা প্রিলিমিনারি পরীক্ষায় পাস করেছি, এটা একটা অর্থ, আর আমি লিখিত পরীক্ষার সুযোগ পেয়েছি। লিখিত পরীক্ষায় যে আপনি সুযোগ পেলেন কোন যোগ্যতার ভিত্তিতে? মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ বৃত্ত ভরাট করে। এটাই কিন্তু আপনার তথ্যটা ইম্পর্টেন্ট ছিল, এটা আপনার মেধার পরীক্ষা না কিন্তু, কারণ এই পরীক্ষায় প্রশ্ন দেওয়া থাকে, উত্তর দেওয়া থাকে, শুধু ফিল আপ দ্য সার্কেল। এরপরে রিটেন টেস্ট, যেখানে প্রশ্ন দেওয়া থাকে, উত্তর কিন্তু দেওয়া থাকে না। এবার আপনাকে উত্তরটি লিখতে হয়, এবার আপনি কি লিখবেন এটা আপনাকে স্বাধীন করে দেওয়া হয়। এরপর এই পরীক্ষা যখন আপনি পাশ করলেন, তখন আপনাকে কিন্তু প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষায় পাশ করার পরে কর্তৃপক্ষ এখন ডাকতেছে, আসো তো বাবা, কোন ছেলে কোন মেয়ে, তুমি 2টা পরীক্ষা দিলে, তোমাকে তো আমরা দেখলাম না। কারণ কর্তৃপক্ষ তো তোমাকে চাকরি দিবে, এবার তোমাকে আমরা একটু দেখবো। এবার সশরীরে আপনাকে কিন্তু সেখানে উপস্থিত হতে হবে। এবার সশরীরে উপস্থিত হয়ে কি কাগজ কলম নিয়ে যাবেন? অলরেডি তো সে পরীক্ষা আপনি অলরেডি দিয়েছেন, লিখিত পরীক্ষা। এবার এমন একটা পরীক্ষা আপনি যাবেন যে পরীক্ষায় প্রশ্নকর্তা আপনাকে প্রশ্ন করবেন মুখ দিয়ে, আর আপনাকে উত্তর দিতে হবে মুখ দিয়ে। তাই পরীক্ষাটার নাম কি? মৌখিক পরীক্ষা। এখন যেহেতু মুখ দিয়ে আপনি পরীক্ষা দিবেন, তাহলে মুখ দিয়ে আপনি যে কোনো কথা চাইলে তো বলতে পারবেন না, আপনাকে যতটুকু প্রশ্ন ততটুকু উত্তর। এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা বলেন তো গুয়েতেমালার প্রধানমন্ত্রীর নাম কি, আপনি যদি এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য আরো বেশি উদ্গ্রীব হন, আর আপনার মনে পড়ছে না, তখন আপনি অত্যন্ত উদ্গ্রীব হয়ে বললেন যে স্যার আমি তো এটা তো স্যার পড়েছিলাম কিন্তু আমার মনে পড়ছে না, তো এতটুকু উত্তর আপনার ফেল করানোর জন্য যথেষ্ট। কারণ আপনি সর্বভূক প্রাণী, অখাদ্য কুখাদ্য সুখাদ্য আপনি সব খান। গুয়েতেমালার প্রধানমন্ত্রীর নাম আপনাকে কে মুখস্থ করতে বলছে? আমি কি বুঝাতে পারছি কথাটা? তাহলে অত্যন্ত হাম্বল হয়ে কি বলতে হবে, সরি স্যার উত্তরটা আমার জানা নেই, যে স্যার আমি তো পড়েছিলাম, উত্তরটি স্যার আমার মনে নেই। এই এতটুকু আপনার ফেল করার জন্য যথেষ্ট। আমি কি আপনাদের বোঝাতে পারছি? এবার যদি বলে আমেরিকার প্রেসিডেন্টের নাম কি, আপনি পট করে বললেন ডোনাল্ড ট্রাম্প। এখন ডোনাল্ড ট্রাম্প আপনার বন্ধু না, সে তো আপনার বাল্য বন্ধু না, যেহেতু আমেরিকার প্রেসিডেন্ট। সো বিফোর মেনশন হিজ নেম ইউ হ্যাভ টু অ্যাড্রেস হিম মিস্টার ডোনাল্ড ট্রাম্প। এটা বিশেষ ভাইবার প্রশ্ন কিন্তু। এখন আমি আপনাকে এরকম অসংখ্য কথা আছে যেগুলো আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। আপনি ভাইবা বোর্ডে, যে কোনো ভাইবা বোর্ড আর ইন্টারভিউ দুটো কিন্তু 2 রকম। ইন্টারভিউ মানে হচ্ছে সাক্ষাৎকার, আর ভাইবা মানে কিন্তু একটা মৌখিক পরীক্ষা, ওরাল টেস্ট। তো ওরাল টেস্ট শুরু হয় কিভাবে? আপনি যে দরজা দিয়ে প্রবেশ করবেন সেদিন আপনাকে একটা অনুমতি নিতে হবে,
সেই অনুমতিটা আপনি বাংলায় নেবেন নাকি ইংরেজিতে নেবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। কারণ আপনি বিরাট স্মার্টলি বললেন মে আই কাম ইন স্যার, বোর্ড বললে ইয়েস কাম ইন। এবার বোর্ড আপনাকে প্রথম ইংলিশ দিয়ে শুরু করলো, কারণ আপনি তো ইংলিশে অনুমতি নিয়েছেন। আমি কি বুঝাতে পারছি কথাটা? এখন যদি বলেন যে স্যার এরকম অসংখ্য টেকনিক আছে যে সময় শেষ হয়ে যাবে কিন্তু আমার কথা শেষ হবে না। আমি নিজেও 4বার বিশেষ ভাইবা বোর্ড ফেস করছি। সরকারের সেক্রেটারি পর্যায়ে অনেক অফিসারের সাথে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে ভাইবা ক্লাস নিই। পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্য, মানে বাংলাদেশের সুপ্রিয়র জব কোনটি? সিভিল সার্ভিস। 3টে সার্ভিসকে সুপ্রিয়র বলা, একটা সিভিল সার্ভিস, এটা জুডিশিয়াল সার্ভিস এবং এটা মিলিটারি সার্ভিস। তো সিভিল সার্ভিসের যে প্রতিষ্ঠান নাম কি? বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। তো পাবলিক সার্ভিস কমিশনের কাছ থেকে চেয়ারম্যান থেকে মেম্বার থেকে আমি তাদের সাথে কাজ করি। আমি জব মেডিসিনে আসছি দুটো কারণে। এক হচ্ছে এখানকার যারা শিক্ষক, সম্মানিত শিক্ষক আছেন প্লাস স্যার যারা আছেন, তারা প্রত্যেকে কমিটমেন্ট করা মানুষ। আমি আমার একটা ইমেজ আছে, তাই ইমেজটা আমি নষ্ট করতে চাইনি। এমন একটা জায়গায় এসেছি যাতে করে আমি আমার ইমেজটা ধরে রাখতে পারি। সার্ভিসের দিক থেকে বলেন, স্যারদের কোয়ালিটির কথা বলেন, আমি দীর্ঘদিন স্যারদেরকে আমি চিনি, তারা যথেষ্ট ডেডিকেটেড। তাই আমি এখানে এসেছি যাতে ছেলে মেয়েদের মধ্যে কেন তারা ভাইভাতে ফেল করে, এই যে অনেকে কমেন্ট করছে, এরকম অসংখ্য কারণ আছে। কোন প্রশ্নটি ইনফরমেটিভ, কোনটি অ্যানালাইটিক্যাল, কোনটি টেকনিক্যাল, কোনটি ক্রিটিক্যাল, এটা আমরা কখনোই চিন্তা করি না। আপনি প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন, লিখিত পরীক্ষা দিয়েছেন, আপনাকে বলা হয়নি আপনি কোন ড্রেস পরে পরীক্ষা দিতে যাবেন, বলা হয়েছিল নাকি? কারণ সেই পরীক্ষা তো আপনাকে দেখবে না তারা, আপনি যা ইচ্ছা তাই সেই ড্রেস পরে পরীক্ষা দিয়েছেন। বাট মৌখিক পরীক্ষা কি আপনি যে কোনো ড্রেস পরে পরীক্ষা দিতে যাবেন? আপনার এই পোশাকটা কিন্তু আপনাকে প্রতিনিধিত্ব করবে। এখানে ভাইবা বোর্ডের অবস্থান, প্রস্থান, তারপরে যিনি প্রশ্নকর্তা তার প্রতি কিভাবে আই কন্ট্যাক্ট করবেন, কোন প্রশ্নের উত্তর হিসেবে আপনি বলবেন সরি স্যার আমি জানি না, কোন প্রশ্নের উত্তর আপনি বলবেন সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। এখন আপনি উত্তরটা আদৌ জানেন না, পট করে বললেন সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। এবার আপনার এই যে ফিজিক্যাল এক্সপ্রেশন দেখে বোর্ড বুঝবে আসলে আপনি জানেন না। এবার বোর্ড আপনাকে পাশ থেকে একটু ক্লু দিবে, এই যে এটা এমন তুমি জানো না, তখন আপনি কিন্তু বলতে পারছেন না। তার মানে ইট ওয়াজ ওয়ান সেকেন্ড প্রুভেন দ্যাট আসলে আপনি উত্তরটি জানেন না। আলটিমেটলি ইট উইল বি প্রুভেন দ্যাট ইউ আর কমপ্লিট অ্যান্ড ডিসঅনেস্ট পারসন আর কমপ্লিট অ্যান্ড লায়ার পারসন। যদি এটা প্রমাণিত হয় তো স্যার যেটা বললেন আপনি প্রিলিমিনারিতে ফার্স্ট হয়েছেন, লিখিত ফার্স্ট হয়েছেন, আপনার রেজাল্ট কিন্তু 0। তার মানে কোন প্রশ্নের উত্তরটি কিভাবে দিতে হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট। এভাবে আপনার এডুকেট ম্যানার, আপনার ড্রেস কোড, আপনার প্রেজেন্টেশন, আর ভাইবাটা কিন্তু টোটালি আপনাকে প্রেজেন্ট করতে হয়। তা আমরা আমাদেরকে কি প্রেজেন্ট করি? হ্যাঁ আমি মিলন স্যার, স্যারের নামটা বলে আমি মিলন স্যার। হ্যাঁ, তো আমরা ভাইবা বোর্ডে কি প্রেজেন্ট করি? আমাদের পার্সোনালিটিকে প্রেজেন্ট করি, অর্থাৎ আমার চিন্তা, আমার ভাবনা, আমার দৃষ্টিভঙ্গি, আমার মূল্যবোধ। আপনাকে পট করে জিজ্ঞাসা করলে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, আপনি বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উত্তর তো দুটোই ভুল বললেন। কারণ বাংলাদেশে এখন বর্তমানে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নেই, দ্যাট ইজ আপনাকে টেস্ট করার জন্য বলছে। এখন বললেন স্যার আপনি তো প্রশ্ন ভুল বললেন স্যার, বর্তমানে তো প্রধানমন্ত্রী নেই, এতটুকু কিন্তু আপনার ফেল করার জন্য যথেষ্ট। তাহলে আপনি কি বলবেন বলেন তো দেখি? এরকম প্রশ্ন তো করা হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে না উত্তর দিলে তো হবে না, আগে প্রশ্ন আসতে হবে তো। সরি স্যার এই ব্যাপারে আমার যতটুকু জানা আছে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে কোনো পদ নেই। আরে বাবা সেটা তো আসুক, আপনাকে যদি বলে বিদ্রোহ করি কে, অতিরিক্ত করলেই শেষ, অতিরিক্ত করলে শেষ, অতিরিক্ত করলেই শেষ। পাকনামি টিচার চায় না, পাকনামি টিচার চায় না। আপনি প্রাইমারি বলেন, এনটিআরসি বলেন, 10ম গ্রেড থেকে 18 গ্রেডে কোনো একটা চাকরি বলেন, স্যার একটা কথা খুব সংক্ষেপে বলছেন যে আপনি প্রিলিমিনারি পাস করেছেন, এর অর্থ আপনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। এবার লিখিত পরীক্ষায় পাস করেছেন তার মানে কিন্তু আপনি কোনো চাকরি পাননি। লিখিত পরীক্ষায় মানে পাস করেছেন মানে আপনি ভাইভাতে আসার সুযোগ পেয়েছেন। এবার ভাইভা বোর্ডে কিন্তু আপনাকে ডেকেছে আপনাকে দেখার জন্য, এখন আপনার চেহারা দেখার জন্য কিন্তু ডাকেনি, আপনার সব কিছু দেখার জন্য ডাকছে। এবার বোর্ড কিন্তু আলটিমেটলি, কর্তৃপক্ষ কিন্তু আলটিমেটলি এটি কিন্তু শেষ ধাপ। এই ধাপে যদি কর্তৃপক্ষের মাপকাঠিতে আপনি পাস করেন তাহলে লিখিত পরীক্ষার নম্বরটা কিন্তু কাউন্ট হবে। আমি কিন্তু আবারও বলছি, ভাইভাতে পাস করলে যে আপনি চাকরি পাচ্ছেন তা কিন্তু না। আপনি যে লিখিত পরীক্ষাটা দিয়েছেন সেই পরীক্ষাটার নম্বরটা ওই স্যার যেটা বললেন যে আসলে আলটিমেটলি রেজাল্ট 0 হবে কিনা, তো ভাইভাতে কিন্তু প্রথমত আপনাকে পাস করতে হবে, তারপরে বেশি নম্বর নাকি? আগে কি করতে হবে? পাস করলে কি হবে? লিখিত নম্বরটা কাউন্ট হবে। আর যদি লিখিত পরীক্ষা যদি কেউ ফার্স্ট হয় আর ভাইভাতে যদি কেউ ফেল করে তাহলে কি আলটিমেটলি আবার সে প্রথম থেকে শুরু করতে হবে। আমি একটা ছোট্ট গল্প বলি, আমার এক স্টুডেন্ট অত্যন্ত মেধাবী, তো বুঝতে পারছেন ঢাকা ইউনিভার্সিটির আইবি এর স্টুডেন্ট, এর উপর কি মেধাবী বাংলাদেশে আছে? বাংলাদেশ ব্যাংকে এখন ডেপুটি ডিরেক্টর, তার মানে বুঝতে পারছেন তাহলে কেমন মেধাবী। তার ফার্স্ট চয়েস ফরেন সার্ভিস, আমার ভাইবার স্টুডেন্ট বিসি আছে, সে কিন্তু ফেল করছে ভাইভাতে। এখন যদি বলেন স্যার কারণ কি? কারণ হচ্ছে ভাইবা বোর্ডে প্রমাণিত হয়েছে সে ওভার কোয়ালিফাইড বা ডিসঅনেস্ট, সরি
ওভার কোয়ালিফাইড বাট ডিসওবিডিয়েন্ট। আমি কি বুঝাতে পারছি? লেস কোয়ালিফাইড বাট মোর ওবিডিয়েন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরকম অসংখ্য কথা আছে যে আপনাদেরকে আমি মানে আসলে যেহেতু স্যার ক্লাস নিচ্ছেন তো আমি স্যার ক্লাসের মধ্যে আসলে আমি ইন্টারেক্ট করছি না, শুধু এতটুকুই বলবো যে আমরা বাংলাদেশে অনেকে, যেহেতু আমি ভাইবা নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করছি, আমি জানি যে ভাইবাতে ছেলেমেয়েরা ভুল ত্রুটিগুলো কোন জায়গায় করে। ধরেন আপনি এনটিআরসি এর ভাইবা দিবেন, আপনাকে প্রশ্ন করা হলো যে বলতো যে জীবনানন্দ দাশ, এই কবি জীবনানন্দ দাশকে কি বলা হয়? তাহলে অনেক কিছুই বলা হয়, তিমির অননের কবি, নির্জনতার কবি, ধূসরতার কবি, এটা কিন্তু ইনফরমেটিভ। এবার যদি আপনাকে বলা হয় যে আপনাকে কেন আমরা শিক্ষক হিসাবে নিয়োগ দিব, এটা কি ইনফরমেটিভ? আর এটা কি চুপচাপ থাকতে পারবেন আপনি? সরি স্যার আমার মনে পড়ছে না, সরি স্যার আমি জানি না। আপনারা কি বুঝতে পারছেন? তো যথেষ্ট। প্রাইমারি ক্ষেত্রে তাই, বা আপনি ধরেন 10 গ্রেড থেকে 18 গ্রেডের একটা চাকরিতে জন্য আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনাকে বললে আপনাকে কেন আমরা এই চাকরিতে সুপারিশ করবো? আপনাকে জানেন তো এদের প্রশ্ন করে, এটা তো জানেন তো? বা বা আপনি কি মনে করেন যে আপনি এই চাকরির জন্য যোগ্য? এখন যদি বলেন স্যার আমি মনে করি না এই জন্য যোগ্য, তাহলে তো আপনি নিজেই স্বীকার করলেন যে আপনার জন্য যোগ্যতা নেই। এবার পট করে আপনি বললেন জি স্যার আমি মনে করি আমি এই চাকরির জন্য যোগ্য। পরবর্তী প্রশ্ন হবে হোয়াই ডু ইউ থিংক সো? বিপদে পড়ে যাবেন। তাহলে আপনি কিন্তু আনসারটা দিবেন, বাট এখানে অ্যারোগেন্স হবে না। কি বলবেন? স্যার আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি চাকরির জন্য যোগ্য। এরপর কিন্তু বোর্ড খুঁচাবে না। এবার যদি বলেন যে বোর্ড আপনাকে কেন আমরা নিয়োগ দিব? স্যার আমি যোগ্যের জন্য নিয়োগ দিবেন। তো তুমি যোগ্য প্রমাণ কোথায়? তুমি যখন ভাইবা পাস করোনি, আমি কি বুঝাতে পারছি? কিন্তু ভাইবা দিচ্ছ, তো ভাইবাতে যদি তুমি ফেল করতে আলটিমেটলি তুমি তো অযোগ্য। আচ্ছা আপনার কি কখনো এই জিনিস চিন্তা করছেন? কখনো চিন্তা করেননি। এবং স্যার তো আমি অত্যন্ত লাকি যে আসলে আপনাদের সাথে কথা বলার একটা সুযোগ তৈরি হচ্ছে। আপনারা ভাইবা নিয়ে আদৌ জানেন না যে ভাইবাতে আসলে কি চায়। ভাইবাতে আপনি গিয়ে আপনাকে ধরেন 5টা প্রশ্ন, তোমার নাম কি, বাবার নাম কি, মার নাম কি, বাড়ি কোন জেলায়, চলে আসলেন হাসতে হাসতে, 100% উত্তর কারেক্ট দিয়েছেন, তো কারেক্ট তো দিবেনই, বাপের নাম তোকে ভুল করবেন না। এই প্রশ্নটা আপনার জন্য অভিশাপমূলক প্রশ্ন, কারণ বোর্ড আপনাকে পছন্দ করেনি, তাই দেখছে একটু কিছু জিজ্ঞাসা করে ছেড়ে দিই। এগুলো কি বাপের নাম কি, মার নাম কি, তার মানে বোর্ড আপনাকে কিন্তু পছন্দ করেনি, এটা হচ্ছে অভিশাপমূলক প্রশ্ন, কিন্তু আপনি মনে করতেছেন আশীর্বাদ। আমি কি বোঝাতে পারছি কথাটা? তো আপনাদের নিয়োগদানকারী প্রতিষ্ঠান, বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান কি পাবলিক সার্ভিস কমিশন কিংবা কোনো মিনিস্ট্রি আন্ডার কোনো ডিপার্টমেন্ট? তো আমি এই লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, আর আমি একমাত্র জব মেডিসিন ছাড়া বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে আমি ক্লাস নিচ্ছি না। আমি এই প্রতিষ্ঠান থেকে রিপ্রেজেন্ট করছি। কাজে আপনাদের জন্য আমার একটা হাম্বল রিকোয়েস্ট, এখানে যদি কেউ মনে করেন আমি সম্মানিত স্যারকে বলবো যে আমি একটু সময় নিচ্ছি স্যার, অল্প একটু সময় নিচ্ছি, আপনারা কি একটু বিরক্ত বোধ করছেন? অনেক প্রশ্ন আছে। একবার আমেরিকার প্রেসিডেন্টের নাম কি, বিশেষ ভাইবা বোর্ডের প্রশ্ন, সে বলছিল স্যার বারাক ওবামা। তো যে বলছিল বারাক ওবামা কি তোমার বন্ধু? এখন আপনার তো বন্ধু না, এখন আপনি কি আনসার দিবেন? বারাক ওবামা কি তোমার বন্ধু? বারাক ওবামা কি তোমার বন্ধু মানে কি, কয়রশি কি, কয় দিকে কি না? এখন আপনি যদি বলেন জি স্যার, তাহলে তো আপনি বিরাট ব্যক্তি, আপনি তো চাকরি করার দরকার নেই। আবার যদি বলেন স্যার, আবার যদি বলেন যে জি না স্যার বন্ধু না, তাহলে আপনি কেন বললেন? তাহলে বিপদে পড়ে গেলেন। আর বোর্ড দিয়ে কিন্তু অখুশি করা যাবে না। তাহলে আপনি অত্যন্ত হাম্বল হয়ে বলবেন সরি স্যার, মানে কি আমার ভুল হয়ে গেছে। এখন যদি আপনি বলেন আর আবার মাঝখান থেকে একটু অনেক সময় প্রশ্নের উত্তর কিন্তু স্যার ধরিয়ে দেয়, আপনি পার্সেন্ট কিন্তু ধরিয়ে দেয়, বোর্ড সহযোগিতা করে, তো তখন আপনাকে কি বলতে হবে? থ্যাংক ইউ স্যার। আর যদি বলে থ্যাংকস মানে সে তো বন্ধু না, থ্যাংকস এ লট। আমি কি বুঝাতে পারছি কথাটা? ভাইবা বোর্ড চায় একজন হাম্বল ব্যক্তিকে, ভাইবা বোর্ড চায় একজন ওবিডিয়েন্ট ব্যক্তিকে। আলটিমেটলি আপনি কিন্তু আপনার মেধার প্রমাণ দিয়েছেন প্রিলি লিখিততে, আপনার মেধার প্রমাণ দেওয়ার জন্য ওখানে কিন্তু আপনি জাননি। তো এরকম অনেক কথা আছে যেটা আপনাদের কল্পনারও বাইরে, যে ভাইবা বোর্ড এগুলো দেখে কিনা। অবশ্যই দেখে, কারণ ভাইবা বোর্ড ওই ধাপটাই আপনার সর্বশেষ ধাপ। কালকে এক স্টুডেন্ট ফোন দিচ্ছে জব মেডিসিনে, এনটিআরসি ভাইবা দিয়েছে স্যার, তো সেই স্টুডেন্টকে ভাইবা বোর্ড তার রেজাল্ট খুব ব্রিলিয়ান্ট, আমাকে ফোন দিয়েছে, স্যার আমি তো খুব টেনশনে পড়ছি। কেন? আমাকে এনটিআরসি ভাইবা থেকে জিজ্ঞেস করেছে বোর্ডের লাস্ট প্রশ্ন স্যার, যে তোমাকে একটা প্রশ্ন করব, যদি এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারো তাহলে পাস, আর যদি না দিতে পারো তুমি ফেল। এখন এমন এক প্রশ্ন করছে সে উত্তর সে দিতে পারেনি। এরপরে তো সে আমাকে ফোন দিছে, আমি বলছি কখনো ভাইবা বোর্ড কি ডিক্লেয়ার দিয়ে কাউকে ফেল করায়? স্যার প্রথম লজিকটা কি, যে তুমি যেহেতু প্রমাণিত হয়েছে তুমি ফেল করেছো, কিভাবে স্যার তো বলেই দিয়েছেন পাস মানে পারলে পাস, না পারলে ফেল। তেমন তুমি যেহেতু আনসারটা দিতে পারোনি,
কেউ যদি পরীক্ষা ফেল করে এর অর্থ কি? কারণ সে পাশ করেনি নাকি? জি। একবার একটি স্টুডেন্ট কোন ক্লাস আমার বলছে টাইটানিক জাহাজ 1912 সালে কেন ডুবছে, এবং উত্তর তো অনেক বড়। তাই বলছি শোনেন, যেহেতু ভাসতে পারিনি তাই ডুবে গেছে নাকি? যেহেতু এটি ভাসতে পারিনি তাই কি ডুবে গেছে। কারণ পরীক্ষা যদি কেউ ফেল করে কারণ সে পাশ করেনি, আর যদি পাশ করে কারণ সে ফেল করেনি। এখন যেহেতু বোর্ড বলছে তুমি না পারলে ফেল, এখন তার মানে সে তো খুব টেনশনে পড়ে গেছে। আমি বুঝতে পারেন, প্রথমত ভাইবা বোর্ড কাউকে ডিক্লার দিয়ে ফেল করায় না, বাট আপনি কি রিয়াকশনটা করেন এটার এগেইনস্টে, এটা কিন্তু আলটিমেটলি বোর্ড জানতে চাচ্ছে। আপনি একটা উত্তর দিতে পারলেন না, অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন, একটা প্রশ্ন উত্তর দিতে পারলেন না, বোর্ড আপনাকে বলে তুমি তো কিছুই জানো না। আপনি তো টেনশনে পড়ে গেলেন, কারণ আপনি তো নিজে জানছেন যে আপনি 5টা প্রশ্নের 4টা উত্তর দিয়ে ফেলেছেন, তবে আপনি তো অনেক কিছু জানেন, শুধু এই উত্তরটি জানেন না। আর যদি বোর্ডকে বলেন স্যার আমি তো অনেক কিছুই পারলাম, তো শুধু এটাই পারলাম না, তো হয়েছে কি? বোর্ড বলবেন স্যার তোমার চাকরির দরকার নেই। তো আপনি তো জানেন যে আপনার কোনো টেনশন নেই। তারপর ইউ হ্যাভ টু বি কোয়াইট, মানে কমপ্লিটলি হাম্বল। আই এম এক্সট্রিমলি সরি স্যার, দুঃখিত স্যার। এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের ওয়াইফের নাম কি, আপনি যদি বলেন এক্সট্রিমলি সরি স্যার আমি উত্তরটি জানিনি, তবে আপনি এক্সট্রিমলি সরি বলার তো কিছু, ট্রাম্পের ওয়াইফের নাম তো আপনাকে জানতে বলিনি। আমি কি আপনাকে বোঝাতে পারছি? তো এই ধরনের জিনিসগুলো আমরা অনেকেই চিন্তা করি না, মনে করি যে আমরা প্রিলিমিনারি পাস করছি, লিখিততে চলে গেলাম, লিখিত পাস করলাম, এবার আমি ভাইবা বোর্ডে চলে গেলাম। আরে ভাইবা বোর্ডে যে অনেক কিছু শেখার আছে এটা স্যার কেউ বোঝে না, অথচ স্যার আপনি নিজে গুরুত্বপূর্ণ ধাপ স্যার এটা কিন্তু, কারণ আমি শেষ মোমেন্টে গিয়ে বলিদান খাচ্ছি। আপনাকে স্যার খুব চমৎকার ভাবে শিখাচ্ছেন। আপনাকে জিজ্ঞাসা করা হলো এ প্লাস মানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, আপনি বলেন স্যার এ স্কয়ার প্লাস 12 প্লাস বি স্কয়ার। ভাইবা বোর্ড বললো যে না তুমি তো সঠিক উত্তর তো দিলে না, এটা হবে এ স্কয়ার প্লাস 12 প্লাস বি স্কয়ার। মানে আপনি যেটা বলছেন ভাইবা বোর্ড সেটা কিন্তু বললো। এবার আপনি যদি বোর্ডকে বলেন স্যার আমি তো এটাই বলেছি, এর অর্থ আপনি প্রথম শ্রেণীর বেয়াদব, আপনি নাম্বার 1 বেয়াদব, কারণ আপনি ভাইবা বোর্ডের সাথে তর্ক করেছেন। বাট আপনি কিন্তু সঠিকটাই বলেছেন, ভাইবা বোর্ডের জন্য আপনি সঠিক বলেছেন, কারণ একজন প্রশ্ন করবে বাকিজন অবজার্ভ করবে। এবার আপনি যদি বলেন সরি স্যার, এবার আপনি বের হয়ে যাওয়ার পরে ওই বাকি দুজন বলবে সে কমপ্লিটলি মেধাবী প্লাস ওবিডিয়েন্ট, কারণ সে তর্ক করেনি, সে সঠিক বলেছে, তারপর সে নিজেকে শুদ্ধি নিয়েছে। এখন আপনি ভাইবা বোর্ডে কি পাস করতেছেন নাকি ফেল করতেছেন আপনার পছন্দ। আমি কি বুঝাতে পারছি? আমি একটা কথা বলবো, আপনারা যদি এই কোর্সটি এখানে করেন, আমি স্যারের অনুমতি নিয়ে বলছি 10 গ্রেড থেকে 18 গ্রেডের একটি বেসিক ভাইবা কোর্স নামে মাত্র, যেখানে আমার পার লেকচার আপনারা কল্পনা করতে পারবেন না। সেখানে শুধু নামে মাত্র স্যার একটা কথা বললেন যে সবাই চাকরি পাক, আমি এটাই চাচ্ছি। আর যদি এই কোর্সটি করার পরে যদি আপনারা যদি মনে করেন যে না আমার আসলে কোনো অর্জন হলো না, তাহলে আমি বলে দেবো আমার টাকাটা আমি ফেরত দিয়ে দেবো আপনাদেরকে। কারণ আপনি নিশ্চিত থাকেন, এই যে অনেকে, আমি তো ক্লাস নিচ্ছি এখানে এন্ট্রি আসছে প্রায় 500-700 স্টুডেন্ট ক্লাস অ্যাডমিটেড, তো এ কথা রেকর্ড থাকছে, অনেকে তো দেখতেছে, ভাই মাঝে কমেন্ট করুক না, আমাকে তো কমেন্ট করতে পারে স্যার আপনি যা বলছেন সেটা সঠিক না। তার মানে ছেলে মেয়েদের কমেন্ট স্যার আমরা কখনো একটা চিন্তা করিনি, কখনো খেয়াল করিনি যে ভাইবাটাকে এত গুরুত্বের সাথে নিতে হয়। এরকম ভাবে অসংখ্য কথা আছে। আপনাকে ধরেন জিজ্ঞাসা করা হলো ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, আপনারা সকলের মুখস্থ জিনিস, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এবার ভাইবা বোর্ড প্রশ্নের শুরু করলো যে ডাক্তার আসিবার, এরপরে কিন্তু এখনো প্রশ্ন শেষ হয়নি, আপনি পড়তে বললেন যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর। আরে ডাক্তার আসিবার পূর্বে রোগী মরছে নাকি রোগী আসিবার পূর্বে ডাক্তার মরছে, এটা তো আপনি শোনেননি। আমি কি বুঝতে পারছি কথাটা? এখান থেকে আপনার মেধা প্রমাণিত হয় না, আপনার মনোযোগ প্রমাণিত হয়। এখন রোগী আসিবার পূর্বে ডাক্তার মারা যায় কখন? যখন রোগী সন্ত্রাসী বন্দুক যুদ্ধে আহত হয়েছে, ডাক্তার সে রোগী দেখি তো আগে মরে গেছে। আমি কি আপনাকে বুঝাতে পারছি কথাটা? তো আমি স্যারের ক্লাসটা আমি নষ্ট করবো না, সময় নষ্ট করবো না, আমি শুধু এতটুকু বলবো। বললেন স্যার, এগুলো আসলে আমি কি বলবো, এটা একটা মানুষের জন্য যে কত বড় একটা গুরুত্বপূর্ণ, মানে এই যে যতটুকু সময় বলছেন, আমার কথা হচ্ছে কেউ করছে ভর্তি হোক আর না হোক, কিন্তু যতটুকু তারা ইনফরমেশন শুনলো, এই ইনফরমেশনটা থেকে আমার মনে হয় যে একটা স্টুডেন্ট তার নিজেকে শুধরানোর একটা জায়গা। কারণ আমার কথা হচ্ছে যে আমি বড় বড় 2টা ধাপ পার হয়ে গেলাম, আর ছোট্ট একটা ধাপে গিয়ে আমার একটা ছোট্ট বেয়াদবি আমাকে কি করে দিল, একবার শেষ করে দিল। দেখেন এখানে কিন্তু আপনি উত্তর দিচ্ছেন, কিন্তু আপনার মধ্যে তারা একটা জিনিস যাচাই করতেছে আপনি বেয়াদব কিনা, আপনি অতিরঞ্জিত কোনো কিছু করতেছেন কিনা। মনে করেন আপনি নিবন্ধনের একজন শিক্ষক হবেন, তো ভাই তারা তো বেয়াদব শিক্ষক নিবে না, তারা নিবে নম্রতা ভদ্রতামূলক একজন মানুষ। মনে করেন আপনি 10 থেকে 20 গ্রেডের একজন মন্ত্রণালয়ে চাকরি করতে যাচ্ছেন একজনের আন্ডারে, এখন সেখানে ভাইভাতে গিয়ে যদি তার সাথে তর্ক করে আপনি ভাইভাই উত্তর দেন, তার মানে বুঝবে যে চাকরি দেওয়ার পর এ শুধু তর্ক না, এ আমাদের 12টা বাজানোর জন্য যথেষ্ট, তার মানে চাকরি দেওয়া যাবে না, ওখান থেকে আউট।
তো এরকম প্রতিটা জায়গায়, প্রাইমারিতে আপনি একদম শিক্ষক হইতে যাচ্ছেন, ছোট বাচ্চাদের পড়াবেন, আর সেখানে গিয়ে আপনাকে একটা প্রশ্ন করলো, প্রশ্নের রিপিটে ওই স্যার যেটা বললো যে a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, রাইট? কিন্তু আপনাকে বললো না, আপনাদের তো ভুল হয়েছে, এটা তো হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কিন্তু আপনি বললেন যে না স্যার, আমি তো এটাই বলেছি। তার মানে এটা তারা কি বোঝাচ্ছে, যে আপনাকে যখন একটা ছোট বাচ্চা প্রশ্ন করবে, সে একই প্রশ্ন আপনি সঠিক উত্তরই বলছেন, কিন্তু বাচ্চাটা বললো যে না স্যার এভাবে হবে, কিন্তু আপনি রাগের চড়ে গিয়ে তারা থাপ্পড় মারলেন। তা আপনার তো এরকম টিচারটাও চায় না, তারা চায় যাদের মধ্যে ধৈর্য আছে, যাদের মধ্যে ত্যাগ আছে, এরকম ত্যাগী টিচার। এখন ত্যাগী মানুষ হিসাবে আপনার ওখানে আপনার যোগ্যতার প্রমাণ দিতে হবে, আর এটার জন্য অবশ্যই এক্সট্রাঅর্ডিনারি কিছু জিনিস আপনাকে শিখতে হবে, জেনে তারপরে ভাই ফেস করতে হবে। ভাইবা ফেস করার আগে এখন আপনি ভাবতেছেন আই এম বাঘা, যাবো ড্রেস আপ ঠিক আছে, যাই ঝটপট আমার সবকিছু জানা উত্তর দিয়ে চলে আসবে, এত সহজ না। উত্তর সঠিক সবগুলো দেওয়া সত্ত্বেও অনেক কি বলবো উদাহরণ আছে চাকরি হয়নি বেয়াদবির কারণে। আমি একটু স্যার অনুমতি লাস্ট একটা কথা বলি। অনেক সময় ভাইবা বোর্ডে আপনাকে একটা প্রশ্ন করলো, আপনি সেই প্রশ্নটা শুনতে পারলেন না, তাহলে আপনি বলেন স্যার প্লিজ রিপিট দ্য কোশ্চেন, মানে এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, স্যারকে জ্ঞান দিলেন যে স্যার রিপিট প্লিজ, বা কাইন্ডলি রিপিট করেন স্যার। অ্যাপ্রোচটা খারাপ, সরি স্যার প্রশ্নটা আমি বুঝতে পারিনি, সরি স্যার প্রশ্নটা আমি বুঝতে পারিনি, স্ট্যাচুর মতো। হ্যাঁ অ্যাপ্রোচ আছে না, আবার দাঁত কেলিয়ে হাসতে বলছে সরি স্যার বুঝতে পারিনি, এত বুঝতে পারিনি আবার অপরাধ করতেছেন হাসতেছে। অসংখ্য ছেলে যে অনেকে কমেন্ট করছে আমি ফেল করছি, তো ফেল তো করবেই, পরীক্ষা তো পাস করবে না, বুঝতে পারছেন না কথা? যেহেতু পাস করবে না কি করবে, ফেল করবে। তো এরকম ভাবে অসংখ্য কথা আছে। এখন যদি বলেন স্যার আমার এই কোর্সটা এখন কেন লাভ, এটা ভাইবাটা টোটাল একটা মেন্টালি প্রিপারেশন। আপনি এই ভাইবা বোর্ডের জন্য যদি নিজেকে আগে থেকে প্রস্তুত করেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। যেমন প্রিলিমিনারির জন্য অ্যাডভান্স কোর্স করতে হয়, লিখিতের জন্য অ্যাডভান্স কোর্স করতে হয়, ভাইবার জন্য নিজেকে চেঞ্জ করতে হয়। আমি এই মেসেজটা আপনাদের মধ্যে দিতে চাচ্ছি। তো অসংখ্য কথা আছে, আমি আরো কথা বলবো, তো আজকে আমি কথা সংক্ষিপ্ত করছি। যারা অনলাইন এবং অফলাইনে ছিলেন সবার জন্য শুভকামনা। আমি আবার বলছি আমি মিলন স্যার, আমি জব মেডিসিনের সাথে আছি। আর যারা এই কোর্সের ব্যাপারে 10 গ্রেড থেকে 18 গ্রেড পর্যন্ত যে চাকরিগুলো আছে, সেই চাকরিগুলোর যে বেসিক যে আদব কায়দা, সেই আদব কায়দাগুলো সম্পর্কে আপনাকে ধরেন সাপোজ একটা প্রশ্ন করা হলো, আপনাদের একজন বলেন তো আপনাদের টার্গেট কি, কোন চাকরিটা টার্গেট আপনাদের মধ্যে একজন বলেন, আমি জাস্ট একটা এক্সাম্পল পাই। হ্যাঁ এনটিআরসি আপনাকে জিজ্ঞাসা করেন এনটিআরসি এর পূর্ণরূপটা কি, এটা একটা উত্তর। আর এনটিআরসি কি আপনি উত্তর দিলেন নন গভর্নমেন্টাল রিসার্চ রেজিস্ট্রেশন এন্ড সার্টিফিকেশন অথরিটি। আপনি তো খুব গর্বের সাথে আনসার দিয়ে দিলেন, কারেক্ট আনসার দিয়েছেন, বাট আপনাকে প্রশ্ন করা হয়েছিল এনটিআরসি কি, তাহলে পূর্ণরূপ আছে, এটা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কোন মিনিস্ট্রির আন্ডারে, এগুলো তো আপনার বলতে হবে। কিন্তু আপনি ভাইবা দিয়ে দাঁত কেলে হাসতে চলে আসবেন, ফাটাফাটি দিচ্ছেন ভাইবা। প্রশ্ন করছে কি পূর্ণরূপ, আপনি জিনিসটা কি, আপনি দিলেন পূর্ণরূপ। আমি কি আপনাদের বোঝাতে পারছি? কি আপনারা কি বুঝতে পারছেন যে আসলে এটা শিখার দরকার? আচ্ছা আমি মনে হয় সংক্ষিপ্ত করে স্যার মূল্যবান সময় নষ্ট করবো না, পরবর্তীতে আরো কথা হবে। স্যার আপনি কন্টিনিউ করেন, আপনার মেসেজ অনেক ভালো লাগছে। আর এতটুকু বলবো, হ্যাঁ স্যারের ক্লাস থেকে অনেক কিছু জানতে পারলাম, হ্যাঁ আরো অনেক জানতে পারবেন। ওই যে একটা কথা, ওই যে পিএইচপি আরএম হাউসের একটা কথা আছে, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। একটা জিনিস ওই যে আরেকটি আদা আছে, ওই যে কোন রং, ওই যে কম দামে একটা পাঞ্জাবি কিনেছে সোনসল চৌধুরী, উঠে গেছে। এখন যেহেতু মূল্যবান কথা আপনি শুনবেন, তো আপনাকে একটা অনারিয়াম তো দিতে হবে। আবার সেটা কিন্তু এটাও না যে আপনার ঘাড় ভেঙে দেওয়া হবে। এটা স্যার আপনাদের সাথে কথা বলবেন। শুরুতেই বলে দিলাম যে স্যার একাই যখন কোর্স করাইতো 2000-3000 টাকা করে নিত। এক্স্যাক্টলি। ওই জায়গায় জব মেডিসিনে স্যার কিন্তু এখন জব মেডিসিন কিন্তু অন্য কোথাও নাই, অন্য কোথাও ক্লাস জব মেডিসিনে আসার পর স্যারকে আমি হাম্বল রিকোয়েস্ট করে বলছি যে স্যার এটা জব মেডিসিন, মানবতার বেরিওয়ালা হিসেবে সবাই জানে। এখানে আমাদের অফলাইন বলেন অনলাইন বলেন সব জায়গায় আমাদের একটু কোর্স ফি একটু কম। আমরা কমের মধ্যে আমাদের কোয়ালিটি ধরে রাখছি, এমন না যে আমরা গুলিস্তানের জিনিস, বসুন্ধরার জিনিস, কিন্তু বসুন্ধরার মধ্যে এক্সট্রাঅর্ডিনারি একটা প্যানেল, যে প্যানেলটায় দাম কম, অর্থাৎ মধ্যবিত্ত যারা তারাও যাতে কি তাদের সাধ্যের মধ্যে থেকেও যাতে তারা কেনাকাটা করে কি করতে পারে, জিনিসগুলোকে গায়ে করতে পারে। হ্যাঁ 2 ডজন ডিমের দাম হয়তো বা এরকম হয়তো হতে পারে। স্যার আপনি প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বেসিক্যালি স্যারকে আমি রিকোয়েস্ট করছি আসার জন্য যে স্যার আপনি স্টুডেন্টদের মধ্যে একটু অনুপ্রেরণা দেন বা ইন্সপিরেশন দেন। আসলে জব তো আমরা সবাই পাবো না, আবার সবাই পাবো, কিছু ভুলের কারণে আমরা পিছিয়ে যাব, আবার কেউ ভুল না করার কারণে অনেক দ্রুত জব পাবে, তাই না? ব্যাপারটা ঠিক এরকম। এই জন্য স্যারকে আমি হাম্বল রিকোয়েস্ট করছি যে স্যার আসেন একটু কথা বলেন। এই যে আপনারা যতটুকু কথা শুনছেন ইন্সপায়ার পাইছেন না?
জিনিসগুলোর কনসেপ্ট গুলো ধরতে পারছেন না? এই যে জিনিসগুলো স্যার ধরাই দিল, এই জিনিসগুলো কিন্তু আপনারা গিয়ে আপনারাও ভুল করতেন। এই যে শেষের দিকে যেটা বললো যে এ স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আবার রিপিট করে বললো না আপনি তো ভুল বলেছেন। আপনি আবার কি করলেন? তর্ক করে বললেন যে না আমি তো ঠিকই বলেছি। এই ঠিকই বলেছি মানে কি? চরম লেভেলে বেয়াদবি করলেন, তর্ক করলেন। তো এটাই আপনার ফল্ট, সবচেয়ে বড় ফল্ট। এই জিনিসগুলো যদি আপনি শুধরায়া ভাইবা বোর্ডে ঢুকতে পারেন, তাহলে এটাই হবে আপনার জীবনের জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। কথা বুঝতে পারছি? তো যারা এই ভাইবা সংক্রান্ত কোর্সে যুক্ত হয়ে, এখানে স্যার বেসিক্যালি আমাদের এখানে আছেন, যে অনারিয়ামটা স্যারকে দেওয়া হয় এটা পুরোটাই স্যারের কাছে আমরা দেওয়ার চেষ্টা করি, শুধুমাত্র জব মেডিসিনের রেপুটেশন ঠিক রাখার জন্য। যে জব মেডিসিন পরিপূর্ণ একটা প্রতিষ্ঠান, এখানে কোনো কিছুর কমতি নাই। এই জন্যই স্যারকে অনেক রিকোয়েস্ট করে বলছি, স্যার প্লিজ আসেন, দরকার পড়লে আমরা নিজে থেকে আপনাকে অনারিয়াম করব, তাও আসেন স্যার, আমাদের রেস্টুরেন্ট গুলোকে সার্ভিস দেন। ওই জায়গা থেকে স্যার কিন্তু এখন আমাদের জব মেডিসিনে পার্মানেন্টলি সাপোর্ট দিচ্ছেন বা সার্ভিস দিচ্ছেন। যে টাকাটা স্যার নিচ্ছেন নামমাত্র ফি 500 টাকা, এটা নিতান্তই স্যার হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র এই 500 টাকা যে নিচ্ছেন, এই 500 টাকা নিচ্ছেন শুধুমাত্র তার কি বলবো পারিশ্রমিক আমি বলবো না, কারণ তার পরিশ্রমের ফল দিতে গেলে আপনাকে হিউজ পরিমাণ দিতে হবে। আমরা ওই যে ব্যাংকের ক্লাস নেয় জাকির স্যার সেদিন আসছে, আয়েশা বলতেছে আরে মিলন স্যার আমার ওয়াইফ তো হচ্ছে, ওনার ওয়াইফ হচ্ছে কি বলে হ্যাঁ পরিবার পরিকল্পনায় আছে ক্যাডার হিসাবে। তো উনি এসে বলতেছেন মিলন স্যারের স্টুডেন্ট তো আমার ওয়াইফ। তো চিন্তা করেন এখানে যত বড় বড় ক্যাডার বা ভালো ভালো পজিশনে যারা এখন অলরেডি কি বলবো সাবমিটেড বিভিন্ন জায়গায় আছেন, তারা কিন্তু স্যারের স্টুডেন্ট। পুলিশ ক্যাডার বলেন, ট্যাক্স ক্যাডার বলেন, বা হচ্ছে যারা এএসপি হয়ে গেছে, এসপি হয়ে গেছে। কথা বুঝতে পারছেন কেন? কারণ ওই যে একটা বিগ এক্সপিরিয়েন্স। আপনি পুলিশ হইতে চান, ওখানে যে আপনি বেয়াদবি করলেন, পুলিশ হওয়ার পর তো আপনি জনগণের সাথে বেয়াদবি করে জনগণের মেয়েরাও ফেলাইতে পারেন। তা আপনার ভেতরের রহস্যগুলো তারা জানার চেষ্টা করবে, আর ভেতরের রহস্যগুলো যখন আপনি স্মুথলি উত্তর দিবেন, তখনই আপনি কি হবেন, সাকসেস হবেন। তো যারা ভাইবা সংক্রান্ত কোর্সের সাথে যুক্ত হইতে চান, তারা মিলন স্যারের সাথে ডেডিকেটেডলি যুক্ত হইতে পারবেন। আর যুক্ত হওয়ার জন্য আমি আপনাদের এখানে পেজ আছে, আসলে নাম্বার দেওয়ার কোনো কিছু নাই। আমি শুধুমাত্র ভাইবার সাথে যারা যুক্ত হইতে চাচ্ছেন, তারা শুধুমাত্র এই নাম্বারটায় যোগাযোগ করবেন, 01901, সবাই স্ক্রিনশট নিয়ে নেন, অথবা 51 যারা অনলাইনে আছে 9501 এই একটা নাম্বার শুধুমাত্র ভাইবার জন্য। এই ভাইবার জন্য এই নাম্বারে আপনারা যোগাযোগ করে স্যারের সাথে যুক্ত হতে পারেন। আবার আর স্যার কিন্তু এটা বলছে আমাদেরকে যে কোন একজন স্টুডেন্ট ভাইভাতে একবার যদি এন্ট্রি করে, সে কিন্তু আজীবন অ্যাক্সেস পাবে। কি পাবে? আজীবন অ্যাক্সেস মানে কোনো কারণে আপনি একটা কোর্সে এন্ট্রি করছেন, আবার আরেকটাই আপনি টিকছেন, সেটাতেও আপনাকে কি করে দেওয়া হবে, যুক্ত করে দেওয়া হবে। কথা বুঝতে পারছি? তো প্যারা নাই। আর যেহেতু আমরা আছি আর আমাদের সাথে যেহেতু স্যার আছেন, আমাদের মনে হয় না যে আমাদের বাইরে স্যার ওভারটেক করে কোনো কথা বলবেন। সেই জায়গায় আপনি আজীবন অ্যাক্সেস পাচ্ছেন একবার। অর্থাৎ এখনই যারা ভাইভায় যুক্ত হবেন, এই এখন থেকে আপনারা তিলে তিলে, স্যারের কিন্তু ক্লাস সপ্তাহে করে থাকে একটা করে। তো সপ্তাহে একটা করে ক্লাস কি আপনার উপর চাপ প্রয়োগ করবে? বরং আপনার মাথাটাকে মানে রিল্যাক্স মোডে রাখার জন্য সাহায্য করবে এই ভাইবার ক্লাসগুলো। কিভাবে? সপ্তাহে একটা করে ক্লাস করতেছি, সব মিলিয়ে ভাইবার ক্লাস কিন্তু প্রায় 16 থেকে 17টা নেয় স্যার। তো প্রতি সপ্তাহে যদি আপনি একটা করে করেন, দেখবেন যে আপনার ওই ভাইবা মানে অরিজিনাল ভাইবা আসার আগে আগে আপনার কোর্সটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এবং আপনার মাথা খুব স্মার্টলি উত্তর দিতে সাহায্য করবে আপনাকে। তো যারা যুক্ত হতে চান তারা হচ্ছে এই নাম্বারটাতে শুধুমাত্র যোগাযোগ করবেন। ওকে, ঠিক আছে, আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা আমাদের কাজে চলে আসি। আচ্ছা, আপনার মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারলাম। আচ্ছা, 019015195, না অফলাইনেও হবে, অফলাইনেও নেয় স্যার। যখন সরাসরি কেউ আসে তখন সরাসরি সামনে থেকে স্যারের ক্লাস করতে পারে। তবে ম্যাক্সিমাম ব্যাচগুলোই কোথায়? অনলাইনে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট তো অনলাইনের। 5011 এসে 50 500 টাকা, এটার কোর্স ফি 500 টাকা, আজীবন অ্যাক্সেস। আচ্ছা, যাই হোক, স্যারের যদি কারো পরামর্শ লাগে, এছাড়াও স্যার কিন্তু আপনি কিন্তু জানেন যে ভাইভাতে কিন্তু আপনার জিকে রিলেটেড প্রশ্ন সবচেয়ে বেশি করে, এবং স্যার কিন্তু জিকের একজন মানে শুধু ইনফরমেটিভ টিচার না, আনলিমিটেড ইনফরমেটিভ টিচার। এবং উনি হচ্ছে বিসিএস লিখিতর ক্লাস নেয়। বিসিএস কি প্রিলির ক্লাসও নেয়, লিখিতের ক্লাসও নেয়। তা একজন শুধুমাত্র যে আপনি ভাইভাতে এমন না যে শুধু ভাইবার ক্লাস করবেন, ভাইভায় জিকেরও অনেক তথ্য পাবেন, যেটা আপনি প্রিলিমিনারি বা রিটেন পরীক্ষা দিতে গিয়েও কি করবেন, কাজে লাগবে আপনার।
কথা বুঝতে পারছেন? একটা জিকের কোর্স করতে গেলে কত টাকা লাগে ভাই? মিনিমাম 1 থেকে 1,500 টাকা। সেই জায়গায় আপনি জিকেও পড়তে পারতেছেন প্লাস ভাইবার ক্লাসও করতে পারতেছেন। ব্যাপারটা ঠিক এরকমই। জুনিয়র মৌলবীর জন্য আছে, সবার জন্য, সবকিছুর জন্যই আছে। নাম্বারে কল করলেই পাবেন। আচ্ছা যাই হোক, আমরা একটা প্যাটার্ন শিখতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ক্লাস এখানেই নেয় স্যার। স্যার প্রতিদিন প্রতি সপ্তাহে এসে ক্লাস নিয়ে যায়। আচ্ছা, অফলাইনেও করতে পারবা, সরাসরি এসে এখানে করতে পারবা, কোনো সমস্যা নেই। না, অফলাইনের জন্য 1000, 500 টাকা বেশি। তাহলে অনলাইনে ঠিক আছে, অনলাইনের জন্য একটু বেশি। আচ্ছা যাই হোক, ঠিক আছে ঠিক আছে, ওটা দেখবো নি। স্যারের সাথে কথা বলে যদি হয়, স্যার যদি রাজি হয়, তা তোমার 500 দিয়ে ভর্তি হবে। আচ্ছা আচ্ছা, চুবাও এখন কথা শোনো। আচ্ছা, এবার আমরা প্রথমে যে টাইপটা পড়লাম সেটা হচ্ছে প্রশ্নে যদি ডাবল স্কয়ার থাকে। কি থাকে? এখন যদি প্রশ্নে ডাবল স্কয়ার না থাকে তবে আমরা কি করব, বা তবে আমাদের কি করণীয়, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন, আমরা 5 নম্বরে যদি এরকম দেখি a প্লাস বি হোল স্কয়ার, দেখেন এ পাশে আমার প্লাস আছে, কিন্তু যদি ডাবল স্কয়ার যুক্ত না করি তাহলে আমি এ পাশে যুক্ত করব a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার। এখানে মাইনাস দেওয়ার কারণে এখানে কি ব্যবহার করব? প্লাস 4ab প্লাস 4ab প্লাস 4ab। এরপরে রাখেন, আমি যদি আবার এই পাশে মাইনাস ব্যবহার করি তাহলে এ পাশে কি চলে আসবে? প্লাস। আর এখানে প্লাস থাকার কারণে এখানে মাইনাস 4ab। আবার আমি যদি 4ab এর ফর্মুলা ব্যবহার করি তাহলে দেখেন, এই 4ab কে এই পাশে রাখে এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা বলতে পারি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আবার যদি আমরা a b এর ফর্মুলার কথা বলি, এই 4টা এখানে 2 দ্বারা ভাগ হয়ে যাবে, কারণ 2 এর উপর স্কয়ার করলে কত হয়? 4 হয়। মানে ব্যাপারটা ঠিক এরকম, a প্লাস বি ভাগ 2 হোল স্কয়ার। এখানে ভাগ 4ই আসছে, কিন্তু স্কয়ার থাকার কারণে এটাকে আমরা কি বললাম? 2 করে দিলাম। আর মাইনাস মাইনাস a মাইনাস বি ভাগ 2 হোল স্কয়ার। কিন্তু এগুলো একটা সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এখানে শুধুমাত্র আমরা একটা ছোট্ট নোট লিখে নিব। নোটটা হচ্ছে, প্রশ্নে a স্কয়ার প্লাস বি স্কয়ার না থাকলে সব সময় প্লাস মাইনাস 4ab ব্যবহৃত হয়। প্লাস মাইনাস 4ab কি হয়? ব্যবহৃত হয়। এই নোটটা লিখে নেন সবাই, এই একটা নোট সবাই লিখে নেন। একটু দ্রুত হাত চালাইতে হবে। এই একটা নোট সবাই একটু লিখে নেন। নোটটা বোঝেন নাই? প্রশ্নে যদি ডাবল স্কয়ার না দেওয়া থাকে, এতক্ষণ তো দেওয়া ছিল, এই জন্য প্লাস মাইনাস কি ব্যবহার করছেন? 2ab কি ব্যবহার করছেন? কিন্তু যদি প্রশ্নে ডাবল স্কয়ার না থাকে তাহলে কি ব্যবহার করবেন বলেন? প্লাস মাইনাস 4ab প্লাস মাইনাস, তাহলে 2ab ব্যবহার হয় প্রশ্নে ডাবল স্কয়ার থাকলে, প্রশ্নে ডাবল স্কয়ার। আর যদি প্রশ্নে ডাবল স্কয়ার না থাকে তাহলে কি ব্যবহার হবে? 4ab। তার প্রমাণ আমরা 4টা ম্যাথ করলে পেয়ে যাবো। কয়টা ম্যাথ? 4টা ম্যাথ। এরপরে আমরা প্রশ্ন সলভে যাবো, দেখবেন যে সব পারবেন, সব পারবেন। বলেন ab এর সূত্রটা, এই 4টা এখানে ভাগ হয়ে আসছে, 4টা ভাগ আমরা 2 এর উপর স্কয়ার দিলে কত হয়? 4। এই জন্য ভাগ 2, a প্লাস বি ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ভাগ 2 হোল স্কয়ার। ক্লিয়ার? এই বুঝছি? সূত্র তো আমার লাগবে না একটু পরে, সূত্র তার জ্বলন্ত প্রমাণ দেখেন। এই মনোযোগ দেন, দেখেন এগুলা সূত্র একটারও দরকার নাই। আমরা এখন ম্যাথ করি। দেখেন, a প্লাস বি হোল স্কয়ার, এটার মান দেওয়া আছে 49, এবং আমার a মাইনাস বি হোল স্কয়ার, এটার মান দেওয়া আছে 1, হলে এ বি ইকুয়াল হোয়াট? কার মান চাইছে আমার? এখন আপনি বলতেছেন যে আপনাকে আমি এ বি সূত্র ব্যবহার করতে দিব? আপনাকে এখানেও আমি একটা দিয়ে 4টা মান বের করা শেখাবো। এখানেও আপনি বাম পাশে সবসময় প্লাসের ফর্মুলাটা রাখবেন। কিসেরটা রাখবেন? প্লাস। অর্থাৎ বাম পাশে সবসময় আপনি a প্লাস বি হোল স্কয়ার কে রাখবেন, কারণ আপনি তো বামের জিনিস ডানে আর ডানের জিনিস বামে আনতে পারেন। পারেন কিনা বলেন? পারেন না? আর যদি না পারেন তাহলে ক্লাস 2 তে ভর্তি হবেন, ভাতিজার সাথে অথবা ভাগিনার সাথে। বুঝতে পারছি? তাইলে দেখেন,
এই জায়গায় a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল দিয়ে এবার আমি প্রশ্নের দিকে খুঁজবো যে আর কি মান দেওয়া আছে, আর কি, তাহলে প্লাসেরটা নিয়েছি কিন্তু আরেকটা মান দেওয়া আছে কিসে, মাইনাসে, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, আর এখানে মাইনাস দেখছি মানে এখানে কি আসবে, 4ab না 2ab, কারণ ডাবল স্কয়ার নাই, কারণ ডাবল স্কয়ার নাই, তাইলে 4ab। এবার দেখেন a প্লাস বি হোল স্কয়ারের মান কত, 49, a মাইনাস বি হোল স্কয়ারের মান কত, 1 প্লাস কি 4ab, তাইলে 4ab এই 49 থেকে এই একটাই পাশে আসলে কি হবে, -1, -1, তাহলে ab ইকুয়াল কি বলেন 48, 49 থেকে একবার দিলে 48 আর ভাগ 4, 4 দ্বারা 48 এ কাটলে কত, কত 12, তাইলে আমি ab এর মান কত পাইলাম, আমি কি ab এর সূত্র ব্যবহার করে পাইছি না ডাইরেক্ট একটা ফর্মুলা দিয়ে পাইছি, আমি কথা বুঝতে পারছি। আমি সব ক্ষেত্রে ডাবল স্কয়ার না থাকলে এই a প্লাস বি হোল স্কয়ার বামেই রাখবো, কোথায় রাখবো, বামেই রাখবো, কোথায় রাখবো, বামেই রাখবো, কথা কি বুঝতে পারছি, ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। তাহলে আমি কি পরের প্রশ্নে যাব, এটা উঠানো শেষ, আচ্ছা এটা উঠানো যদি আমাদের শেষ হয়, সেম প্রশ্নটাই আমাদেরকে বললো 4ab এর মান কত, 48, কেন, কারণ আমাকে 4ab এর মান চাইছে, তাইলে 4ab এর মান 48, আমি কি 4ab এর সূত্র মুখস্থ করছি, একটা দিয়ে হয়েছে না, হয়েছে কিনা, আমি কিন্তু এখন বেসিক পড়াচ্ছি, কি পড়াচ্ছি, আমি তো আমার না যখন ম্যাথ করাচ্ছি, ম্যাথ তো করবো একটু পরে আমরা যখন আমাদের যে লেকচার শিটে ম্যাথ গুলো আছে এগুলো আমরা ধরে ধরে করবো, কিন্তু এর আগে আমরা কি করতেছি, বেসিক করতেছি, এর আগে আমরা বেসিক করতেছি, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের উপর লিখিত, হ্যাঁ আছে লিখিত কোর্স সবকিছুর জন্যই আছে, ভাইবা কোর্সও আছে, আপনারা একটু আমি যে নাম্বার দিলাম ওই নাম্বারে যোগাযোগ করেন, এখানে কমেন্ট করেন না, এখানে ক্লাসের এখন ক্লাস করতেছি, ক্লাসের দিকে ফোকাস করেন। তাহলে একটা জিনিস দেখেন, ab বলেন 4ab বলেন একই প্যাটার্নে বের করলাম, রাইট। এবার এখানে দেখেন প্রশ্নের মধ্যে আমার ab এর মান দেওয়া আছে 12, হলে আমাকে মান বের করতে বলতেছে a মাইনাস বি ইকুয়াল হোয়াট, নট a মাইনাস বি হোল স্কয়ার এর মান বের করতে বলছে কি a মাইনাস বি ইকুয়াল হোয়াট। দেখেন তো প্রশ্নে কি ডাবল স্কয়ার আছে, নাই, তাইলে আমার সূত্র কি সবসময় এই একটাই, সূত্র কি একটাই, আমি কি কথা বুঝতে পারছি, a প্লাস বি হোল স্কয়ার সবসময় কোথায় রাখবো, বামেই রাখবো, ওরে আমরা কখনোই ডানে ব্যবহার, কারণ ওই যে বললাম যে মেথড আমরা দুইটাই ব্যবহার করব, ডাবল স্কয়ার থাকলে ডাবল স্কয়ার সবসময় বামে, আর ডাবল স্কয়ার না থাকলে a প্লাস বি হোল স্কয়ার সবসময় শেষ, খেল খতম। কিভাবে ভাইয়া, দেখেন এই যে a প্লাস বি হোল স্কয়ার এর মান কত, a মাইনাস বি হোল স্কয়ার এর মান বের করতে হবে, প্লাস 4 গুণন ab এর মান 12, 4 বারে কত বলেন, তাহলে 49 থেকে 48 মাইনাস ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার, তো এই পাশে আমি পাচ্ছি 1, কিন্তু আমাকে মান বের করতে বলছে a মাইনাস বি, তাহলে স্কয়ারটা শেষে কি হয়ে গেল, রুট, তাহলে উত্তর হচ্ছে প্লাস মাইনাস 1, কার মান, a মাইনাস বি এর মান, কথা কি বুঝতে পারছি, কঠিন, তাই কঠিন। তাহলে একটা প্যাটার্ন দিয়ে হচ্ছে কিনা বলেন, আমি কি সূত্র মুখস্থ করতেছি না, প্রশ্ন আমাকে সূত্র বলে দিচ্ছে, প্রশ্ন আমাকে সূত্র বলে দিচ্ছে। আবার দেখেন যদি প্রশ্নের প্যাটার্ন একটু চেঞ্জ করাও থাকে, এগুলো নাও ভাইলেও হবে, এগুলো বেসিক, এগুলো কি বেসিক, একটু পরে আমরা কোশ্চেন এমনি সলভ করব। দেখেন যদি আপনাকে প্রশ্ন এভাবে করে, আপনার মান দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 1 এবং ab ইকুয়াল 20, ফলে আপনাকে মান বের করতে বললো a প্লাস বি ইকুয়াল হোয়াট, a প্লাস বি ইকুয়াল, কোথাও কি স্কয়ার আছে, নাই, ডাবল স্কয়ারও, ডাবল স্কয়ার না থাকলে কি ব্যবহার করতে হয়, প্লাস মাইনাস 4ab, প্লাস মাইনাস, আমার টার্গেট কি, ডাবল স্কয়ার যদি না থাকে তাহলে কাকে বসে রাখা, a প্লাস বি হোল স্কয়ার, হয়তো ওখানে ওই স্কয়ার রূপে দেওয়া নাই, কিন্তু আমাকে এখানে কি করতে হবে, তাহলে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল, বামে সবসময় কি আসবে, মাইনাস, এখানে মাইনাস হওয়ার কারণে এখানে কি হবে, প্লাস 4ab। এবার দেখেন a প্লাস বি এর মান আমাকে বের করতে বলছে, a মাইনাস বি এটার মান 1, 1 এর উপরে স্কয়ার প্লাস 4 গুণন ab এর মান কত, 20, তাইলে a প্লাস বি ইকুয়াল
ওয়ান স্কোয়ার আর এখানে 4 বিশে 80, 80 আর 1 কত, 81, রুট 81, তাইলে কত হবে 9, কারণ a প্লাস b এর স্কোয়ার তো অবশ্যই রুট হয়ে গেল। কত পাইলাম, প্লাস মাইনাস, কঠিন ছিল, কঠিন ছিল, তাইলে টাইগার পানি। কিন্তু এখানে অনেকে এভাবে শর্টকাট করায়, দেখেন কিভাবে কয়, না না এ আর বি কত কত বিয়োগ করলে 1 হয়, 5 মাইনাস 4 ইকুয়াল 5 আর 4 গুণ করলে হয় 20, তাইলে এখানে 4 আর 5 যোগ করলে হয় 9। এই শর্টকাটে যদি আমি এখন একটা রুট দিয়ে দেই তখন কি বমি বমি ভাব আসবে না? এই মিলবে রুট আকারে যদি দেই। তো এরকম শর্টকাট দিয়ে অনেকে আপনাকে ম্যাজিক দেখাবে, দেখেন কি ম্যাজিক, 4-5টা কমন ম্যাথ নিয়ে আসবে যেগুলো করা যায়, ওগুলো নিয়ে এসে a প্লাস বি এর মান দেখেন যোগ বিয়োগ করলে মিলে যায়, সব মিলবে। কিন্তু পরীক্ষার হলে যা দেখতেছেন আকাশেতে লক্ষ্য তারা চাপ, কিন্তু কথা বুঝতে পারছেন? তো এই হচ্ছে অবস্থা। তো এই অবস্থায় ম্যাথ করা সম্ভব না, এই জন্য আপনাকে ম্যাথ করতে হবে। দেখেন আমি যতগুলো রুলস শিখাইলাম একটাও কি আমি সূত্রের বাইরে গেছি? সূত্র শুধুমাত্র 2টাই ব্যবহার করছি, আবার কার উপর ডিপেন্ড করে বলেন? প্রশ্নের উপর ডিপেন্ড করে। প্রশ্নে ডাবল স্কয়ার থাকলে ডাবল স্কয়ার বামে নিছি, প্রশ্নে a প্লাস বি থাকলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, প্রশ্নে ডাবল স্কয়ার না থাকলে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এই দুইটার বাইরে কোনো ফর্মুলা ছিল? আবার এই দুইটা ফর্মুলা দিয়ে আপনি যে কোনো ফর্মুলা তৈরি করতে পারতেছেন। আপনার ডাবল স্কয়ার যুক্ত একটা প্রশ্ন দিয়ে বলতেছে এটা ইকুয়াল হোয়াট, বের করতে পারবেন কিভাবে? এই যে ডাবল স্কয়ার ইকুয়াল আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার, এখানে প্লাস হলে এখানে কি হয় মাইনাস 2ab। এবার প্রশ্ন আপনাকে বলছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল হোয়াট, তাহলে আপনি বলতেছেন a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab এর পাশে এসে কি হয়ে গেল? কথা কি বুঝতে পারছি? আবার আপনাকে প্রশ্ন করলো যে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল হোয়াট, তাহলে ডাবল স্কয়ার ইকুয়াল আমরা সবাই জানি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার যদি আমি এর পাশে রাখি, এই প্লাস 2ab টা কোথায় চলে আসবে? মাইনাস 2 প্লাস 2ab এর পাশে এসে কি হয়ে যাবে? মাইনাস 2ab। সূত্র কি মুখস্থ করা লাগতেছে না মাইন্ডসেট অটো সূত্র বলে দিচ্ছে? মাইন্ডসেট অটো বলে দিচ্ছে না, মুখস্থ সেন্সটা এখন আস্তে আস্তে কি মাথা থেকে রিমুভ হয়েছে? আমার কথা হচ্ছে মুখস্থের সেন্সটা মাথা থেকে রিমুভ করতে হবে, আপনাকে বুঝে বুঝে কোশ্চেনের উত্তর দিতে হবে। তাইলে দেখবেন প্রশ্ন অনেক পেঁচায় থাকলেও আপনি পারবেন। যেটা প্রথম প্রশ্নে আপনাদেরকে প্রমাণ দিছিলাম যে এবি এর সূত্র মুখস্থ না করলেও চলে। প্রথম প্রশ্নে এবি এর সূত্র কি মুখস্থ করে আমরা ব্যবহার করছি? ডাবল স্কয়ার দেখছি, ডাবল স্কয়ার বামে লিখছি, প্রশ্ন ব্যবহার করছি, আনসার চলে আসছে কিনা বলেন? আচ্ছা, এবার কিছু কিছু জায়গায় আপনাকে এভাবে করবে, এভাবে বলবে, দেখেন আপনাকে বলবে a প্লাস বি ইকুয়াল ধরেন 5, ধরেন কত 5, এবং ab ইকুয়াল 5 হলে a ইকুয়াল হোয়াট? a ইকুয়াল কার মান বের করতে বলছে বলেন? কার মান? এর মান বের করতে বলছে। এটাকে আপনি ব্যাখ্যামূলক ভাবে রিটেনও করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনাকে এর মান বের করতে বলছে বা আপনাকে বি এর মান বের করতে বলতে পারে। এ বা বি এর মান বের করতে বললে এটার একটা শর্টকাট নিনজা টেকনিক হচ্ছে, এটাকে আপনি শর্টকাটে সবসময় ব্যবহার করতে পারবেন। এই টাইপের ম্যাথগুলো সবসময় শর্টকাট ব্যবহার করা কিভাবে যায়? কত কত গুণ করলে 5 হয়? আপনি জানেন 5 আর 1 গুণ করলে কত হয়? 5 হয়। এখানে বেসিক্যালি আমাদের উত্তরটা এটা হবে না, হ্যাঁ এটাই আসবে 6 আর এটাই আসবে 5, কথার কথা। দেখেন মিলে যাবে। দেখেন কত কত গুণ করলে 5 হয়? 5 আর 1 গুণ করলে কত? 5। আর এখানে 5 আর 1 যোগ করলে কত? 6। তা শুরুতে যে মানটা থাকে সেটাই সবসময় বড় হয়, 1 কে কাউন্ট না করে বড় মানটাকে কাউন্ট করতে হয়। তার মানে এর মান কত? 5। এর মান কত? আর যদি আপনি ডিটেলসে করতে চান তার মানে আপনার মাইনাসের মানটা লাগবে। a মাইনাস বি এর মান হলে প্লাস মাইনাস করেও আপনি কার মান বের করতে পারবেন? এর মান বের করতে পারবেন। তা আপনি তো জানেন যেহেতু ডাবল স্কয়ার নাই, তাহলে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার, এখানে মাইনাস হলে প্লাস 4ab, মান বসালে অ্যান্সার চলে আসবে। কিভাবে? দেখেন এটার মান কত? 36, এটার মান বের করব 4 গুণন
এ বি এর মান 4 5 কত 20 মাইনাস 20 এ মাইনাস বি হোল স্কয়ার এ পাশে কত পাচ্ছি 16 এ মাইনাস বি তাহলে কত 4 এ মাইনাস বি এর মান যে আমি 4 পাইলাম এই 4 আর এ প্লাস বি এর মান 6 তাহলে এ প্লাস বি এর মান পাইলাম 6 এ মাইনাস বি এর মান পাইলাম কত 4 বি বি কাটা 2a ইকুয়াল 4 আর 6 যোগ করলে কত তাহলে a ইকুয়াল কত কত পাইলাম ওই প্রথমে যা পাইছি শেষে গিয়ে কি কিন্তু আমি কি মেথডের বাইরে গেছি এই মেথডের বাইরে গেছি কথা কি বুঝতে পারছি তাহলে এভাবে আমাকে a এর মান বা b এর মানও বের করতে বলতে পারে কিন্তু আমি টেকনিকের বাইরে যাব টেকনিক না ডিটেইলস মেথডের বাইরে আমি যাব ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার আবার দেখেন অনেক সময় আপনার ভগ্নাংশ আকারে ম্যাথ থাকবে কি আকারে থাকবে ভগ্নাংশ আকারে ম্যাথ থাকবে যদি ভগ্নাংশ আকারে ম্যাথ থাকে তো তখন আমরা কি করব সিম্পল আমার যদি এরকম কোন ম্যাথ থাকে x প্লাস 1 ভাগ x ইকুয়াল 2 হলে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার ইকুয়াল হোয়াট বলেন তো কার মান চাইছে ডাবল স্কয়ারের মান চাইছে কিনা বলেন ডাবল স্কয়ারের মান চাইলে ডাবল স্কয়ার সবসময় কোন পাশে লাগতে হয় ইকুয়াল কি মান স্কয়ার মানটা কিসে দেওয়া আছে বলেন x প্লাস 1 ভাগ x হোল স্কয়ার এখানে প্লাস দিবেন তাহলে এখানে কি 2ab না 4ab 2ab 2a বলতে x b বলতে 1 ভাগ x কাটা x কাটা এটার মান কত 2 স্কয়ার মাইনাস 2 4 মাইনাস 2 ইকুয়াল কত কঠিন কিছু আমার উল্টাটা দেওয়া থাকতে পারতো কিনা বলেন আমার কিন্তু এটাও থাকতে পারতো আমাকে বলতে পারতো একটু বেসিক গুলো শিখাই শুধু x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার এটার মান মনে করেন 4 হলে x প্লাস 1 ভাগ x ইকুয়াল হোয়াট বের করতে বলছে পেরেশানি নেওয়ার কোনো কারণ আছে আমার প্রশ্নে ডাবল স্কয়ার আছে কিনা বলেন তাহলে ডাবল স্কয়ার বাম পাশে ইকুয়াল মান স্কয়ার মানটা কিসে আছে x প্লাস 1 ভাগ x হোল স্কয়ার এখানে প্লাস হলে এখানে কি 2ab x কাটা তাইলে দেখেন এই ডাবল স্কয়ারের মান কত 4 x প্লাস 1 ভাগ x হোল স্কয়ার এই মাইনাস 2 এর পাশে আসলে তাহলে কি হইল প্লাস 2 তাহলে x প্লাস 1 ভাগ x এর মান কত বলেন √6 ক্লিয়ার বুঝতে পারছি এখানে কি আমাকে কোনো আলাদা মেথড ব্যবহার করা লাগতেছে ভগ্নাংশের ক্ষেত্রেও এই লাগতেছে পারবো কঠিন কিছু এভাবে থাকতে পারে না আমার a প্লাস 1 ভাগে ইকুয়াল 4 হলে a প্লাস 1 ভাগে হোল স্কয়ার ইকুয়াল হোয়াট ডিরেক্ট উত্তর আসে না ডাবল স্কয়ার নাই তাতে কি হয়েছে a প্লাস 1 ভাগে হোল স্কয়ার তো আছে না এখানে মাইনাসের মান দেওয়া থাকবে মাইনাসের মান না দিলে হবে না মাইনাস 1 ভাগ a এর মান চাইছে a প্লাস 1 ভাগ a হোল স্কয়ার তাহলে আমরা তো সবাই জানি a প্লাস 1 ভাগ a হোল স্কয়ার ইকুয়াল কি মান স্কয়ার মানটা কিসে দেওয়া এখানে মাইনাস থাকলে এখানে কি দিব 4a b a কাটা তাহলে আমার মান চাইছে a প্লাস 1 ভাগ a হোল স্কয়ার এটার মান দেওয়া আছে কত 4 স্কয়ার প্লাস 4 16 যোগ 4 সমান কত বুঝছে তাহলে কখন 2ab আর কখন 4ab এই কনসেপ্টটা মাথায় ঢুকছে যখন প্রশ্নে ডাবল স্কয়ার দেখবো তখন 2ab যখন প্রশ্নে ডাবল স্কয়ার থাকবে না 4ab যেমন এই প্রশ্নে ডাবল স্কয়ার ছিল কি ব্যবহার করছি কনসেপ্ট ক্লিয়ার মাথায় ঢুকছে পারবো ওকে তাহলে এবার আমার প্রশ্নে চলে যাই হ্যাঁ বেসিক টু ক্লিয়ার দেখেন এগুলো সূত্র ডিরেক্ট বলা যায় না a প্লাস b হোল স্কয়ার এর উপরে স্কয়ার এর উপরে স্কয়ার b এর উপরে স্কয়ার b এর উপরে স্কয়ার প্লাস প্লাস 2a কোথায় আছে হয়তো বা 2ab টা মাঝখানে কিন্তু 2ab মাঝখানে দিলে তো আমরা ওই যে ম্যাথ করতে পারবো না কি করতে পারবো না এই প্রশ্নে ডাবল স্কয়ারের মান দেওয়া থাকে এই জন্য পাশাপাশি লিখতে হয় এখন আপনি পাশাপাশি না লেখে সূত্রে যদি এভাবে লেখেন a স্কয়ার প্লাস 2ab
এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মান বসানো যাবে, মান বসানো যাবে। আবার এক জায়গায় করা, ওই জাহালাও যাহা কদু, তাহলে কাহিনী করার কোনো দরকার, ও সাদা দেখা যাচ্ছে না, আচ্ছা এবার কি দেখা যাচ্ছে? লালে লাল শাহজালাল, কালো নিতে হবে, কালোই ভালো বোঝা যাচ্ছে। আচ্ছা একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে এটার উত্তর মিস্টার ক, একটু দ্রুত আগাবো। এটার উত্তর কি হবে বলেন? মিস্টার বেবি, মিস্টার বেবি। বলেন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কেন? কারণ আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কয়ার প্লাস মাইনাস মাইনাস বেবি বেবি গুণ করলে বি স্কয়ার, এই জন্য এ প্লাস বি ইন্টু এ মাইনাস শর্টকাট ফরম্যাট, শর্টকাট ফরম্যাট। বলেন 4ab ইকুয়াল কি? মনে করেন 4ab এর ফর্মুলা আপনার মনে নাই, কিন্তু আপনার তো মনে আছে যে আমি যদি বামে এ প্লাস বি হোল স্কয়ার নিই, অটোমেটেড ডানে কি আসবে? এ মাইনাস বি, এখানে মাইনাস দেওয়ার কারণে প্লাস কি, তাহলে আমি এ পাশে 4ab রাখলাম, এ পাশে আমার এ প্লাস বি হোল স্কয়ার আছে, এই মানটাকে এ পাশে আনলে কি হয়ে যাবে? তাহলে এটাই আমার ফর্মুলা। কোথায় আছে? ক্লিয়ার? আবুল, উত্তর কি? মিস্টার আবুল। পরের কোশ্চেন, এই জিনিসটা একটু মনে রাখবো, যখন আমার সামনে কি দেওয়া থাকবে? 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, কি হবে বলেন? কোনটা হবে? শুধুমাত্র আমরা 4ab এর ক্ষেত্রে এখানে মাইনাস ব্যবহার করি, কিন্তু যদি সামনে 2 দেওয়া থাকে তাহলে মাঝখানে কি ব্যবহার করবো? প্লাস ব্যবহার করবো, জাস্ট এতটুকু পার্থক্য। তাহলে উত্তর কি হবে? যদি সামনে, আবার বলতেছি, যদি সামনে কি দেওয়া থাকে, তাহলে 4ab এর জন্য আমরা এখানে কি ব্যবহার করছিলাম একটু আগে, কিন্তু এটার ক্ষেত্রে কি ব্যবহার করবো বলেন? এটার ক্ষেত্রে শুধু প্লাস ব্যবহার করবো। কি ব্যবহার করবো? প্লাস ব্যবহার করবো। এই দেখেন, এই প্রশ্নের উত্তর কি আমাকে দেওয়ার দরকার আছে না নিজেই পারবেন? বলেন ডাবল স্কয়ার আছে, তাহলে কি হবে? 4ab কি হবে? কিন্তু সবসময় আমাকে কি লিখতে হবে? প্লাসের উপর স্কয়ার ইকুয়াল মাইনাসের উপর স্কয়ার, তাহলে এখানে মাইনাস হলে কি প্লাস 4xy। তাহলে আমার কথা হচ্ছে এটার মান 12 12 100 কত? x মাইনাস y হোল স্কয়ার, 2 এর উপর মানে কি প্লাস কি বলেন? 4x। এই চারটা এপাশে মাইনাস করলে এপাশে কত থাকবে? তাহলে xy এর মান কত? 4 দ্বারা কাটাকাটি করেন, কত আসবে? 35 হচ্ছে আমার উত্তর। উত্তরে এই কঠিন মেথড কাজ করতেছে কিনা মাথায়? যেটা শিখছি সেটা কাজ করতেছে, ওটা কাজ করলেই আনা। আরে আসে সহজ কঠিন মিলাই প্রশ্ন, কারণ এটা আসছে কত? ভব আমলে 23তম বিসিএস, 23তম, ওই 23তম বিসিএস এর সময় এই ম্যাথই কঠিন ছিল, তাই না? ওই সময়ের স্টুডেন্টদের জন্য ওদের কাছে এটাই কঠিন। আজ থেকে আরো 20 বছর 25 বছর আগের ঘটনা, তো 25 বছর আগে মানে কি ওরা ওইটারই কঠিন ভাবছে। যাই হোক, আমরা বুঝতে পারছি ব্যাপারটা। স্যার ম্যাথ দেখবো না আপনারে দেখবো বুঝতেছি না, বুঝলাম না ভাই রে ভাই, এটা কেমন কমেন্ট ভাই? আমি এবার কবে বলিউডের হিরো হইলাম? এখন তো নিজের প্রশংসিত মনে হচ্ছে, মনে হচ্ছে শাহরুখ খানের সাথে হাত মিলাতে হবে। হ্যাঁ, যে ভাইজান, আপনার ভাইজান মুভিতে আমাকে দেন। আচ্ছা যাই হোক, সামনের দিকে আগাই। আরে ইমন স্যার তো নয় পাটিগণিত, স্যার আপনি বুঝাইলে বুঝি ইমন স্যার। আরে পাটিগণিত তো আর আমি এক্সপার্ট না। ইমন স্যার যেভাবে ধরে ধরে বুঝায় খুবই ভালো বুঝায়। না না, ওনাকে তৈরি করছি তো আমি। কেমনে? ওনারে বলছি ভাই আমার স্টুডেন্টরা ডেডিকেটেড টিচার চাই, আপনি যাবেন ফাঁকিবাজি করে উপরে উপরে 10টা ম্যাথ পড়াবেন, পরের দিন আপনার ফিডব্যাক আসবে নো 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 বেবি নো, এই টিচার চাই না। কিন্তু আপনি ধরে ধরে সময় নিয়ে স্টুডেন্টদের মধ্যে ভালোবাসার আবরণ ছড়াই দিবেন, দেখবেন তারা আপনারা কি দিবে। এবং এখন পর্যন্ত ইমন স্যার যতগুলো শাখায় গেছে, অফলাইন বলেন অনলাইন বলেন, সবারই পজিটিভ ফিডব্যাক।
এবং সে যে পরিমাণ ধৈর্যের পরীক্ষা দেয়, ভাই পাটিগণিত মানে ধৈর্য। বীজগণিতে আমি যদি চাই যে আপনার এই পুরো বীজগণিত আমি 3 ঘন্টা ক্লাস নিয়ে ম্যারাথন ক্লাস নিয়ে শেষ করে দিব, তাও আপনাকে আমি গ্যারান্টি দিতে পারবো যে আপনি 60% মার্ক পরীক্ষায় পাবেন, নিশ্চিত পাবেন। 3 ঘন্টার একটা ক্লাস নিয়ে যদি আপনাকে আমি বলি যে জ্যামিতি আমি শেষ করবো, আপনি 70% মার্ক পাবেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আপনি পাবেন। কথা কি বুঝতে পারছি? কিন্তু পাটিগণিতে এটা কখনোই সম্ভব। পাটিগণিতে 3 ঘন্টা ক্লাস করলে মাথার তার এমনি ফিরে যায়, কারণ ওটা ধরে ধরে লাইন টু লাইন কি করতে হয়। আর যেটা ধৈর্য একমাত্র আমি পাইছি কার মধ্যে? ইমন স্যারের মধ্যে। বুঝতে পারছি? এর আগে অনেক টিচার দেখছি, কোনোটাই ধৈর্যশীল না, খালি তারাং বারাং করে সামনে আগাইতে পারলে আর ব্যস্ত পারলে স্টুডেন্টরা ধোকা দিতে পারলেই বাস, স্লাইডে 10টা 12টা ম্যাথ রাখা সলভ করলে পারলেই বাস, ততবারই উত্তর দেয়। আমি এটাই বলতেছিলাম। যাই হোক, এবং স্যারকে তো এমন না যে আমি অন্য কোনো পার্ট দিছি, স্যার শুধু গবেষণাই করে কি নিয়ে? পাটিগণিত নিয়ে। আমাদের জব মিনিস্ট্রি এটা একটা ইউনিক প্ল্যান যে আমরা একটা, মনে করেন আমি যদি এখন সবকিছু পড়াইতে যাই, তাহলে কিন্তু আমি আমার এই পার্টটা নিয়ে কিন্তু গবেষণা করতে পারবো না। আপনারা কি জানেন যে একটা টিচার আপনাদের থেকে বেশি পড়াশোনা করে? টিচিং করা এত সহজ। সামনে দাঁড়াইছেন, সামনে তো ম্যাথ ডিপার্টমেন্টে 10টা স্টুডেন্ট থাকতে পারে, সেহেতু আমার কাছে একটা কি ছুটি দিতে পারে, কোশ্চেন। তার মানে ওই রকম প্রস্তুতি নিয়ে আমাকে সামনে দাঁড়াতে হবে না। আবার আমার টার্গেট এরকম থাকতে হবে না যে আমি এমন একটা ক্লাস নিব, এই ক্লাসটা করে যাতে করে পুরো বাংলাদেশের টিচার সব এক জায়গায় হয়ে যতটুকু তথ্য দিবে তার থেকে বেশি তথ্য যাতে আমি দিতে পারি, কোন একটা স্টুডেন্ট যাতে নেগেটিভ না হয়। এই জন্য আমরা টিচারকে আলাদা আলাদা পার্ট করে দিয়েছি গবেষণা করার জন্য। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা টিচার এতটা পারফেক্টলি ডেডিকেশন দিচ্ছে এবং আপনাদেরকে ছড়াই দিচ্ছে। আমার মনে হয় না যে কোনো টিচারের ব্যাপারে আপনাদের কোনো কমপ্লেইন হবে। কথা বুঝতে পারছি? শুধু যদি হয় তা সেটা আমাদেরকে বলবেন, আমরা শুধরাবো না। এর আগেও শুধরাইছি, এখনো শুধরাবো। কথা বুঝতে পারছি? কারণ মানুষ মাত্রই ভুল। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম, এই কথা বলবো না। পরের কোশ্চেনে চলে যাই। এটা এখন পারবো? এটা করাই তো দরকার আছে। পরেরটা দেখেন, এটা পারবো না করাই দিব? কি শান্তি। বলেন, এইয়া পারবো? অমান্য পারবো? আমরা পারবো? কঠিন না সহজ? সহজ। a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল 11ab হোল স্কয়ার কি প্লাস 4ab। শুধু মান বসাবো, মান ab এর মান বের করে নিয়ে আসবো। ক্লিয়ার? এরপরে এটাও কঠিন, কিন্তু এগুলা দেখছেন কি পরিমাণ পরীক্ষায় আসছে। হ্যাঁ, আপনারা ভাবতেছেন সহজ, কিন্তু এই সহজ আর কঠিন মিলেই কি হয়? প্রশ্ন হয়। কথা কি বুঝতে পারছি? এখন একটা এক্সামে যখন প্রশ্ন করে তার মাথার ক্রাইটেরিয়া এরকম থাকে, আমি 5টা প্রশ্ন দিব যাতে করে কেউ টাচ করতে না পারে, কারণ ওটাই তার ক্রেডিট। আর বাকি কোশ্চেন যদু মধু কদু যা সামনে পাইছে তাই কিন্তু দিয়ে দিচ্ছে। তার মানে আপনি পরীক্ষার হলে গেলে বুঝতে পারবেন যে 80% প্রশ্ন আপনার কাছে সহজ মনে হবে, আর 20% কোশ্চেন যাতে আপনি অ্যান্সার করতে না পারেন বা আপনার ব্যতিক্রমী মাথার মধ্যে তথ্য থাকলেই যাতে উত্তর দিতে পারেন এরকম প্রশ্ন তারা করবে। কারণ তাদেরও তো একটা ইমেজ আছে, তারা তো আর এমন ওই ধদভাঙ্গা প্রশ্ন করবে না যেটা দেখার পর আপনি গালিগুলাজ করবেন পরীক্ষার হলে বসে, এটা কি প্রশ্ন করছো। এই প্রশ্ন তো সবাই পারে। কথা কি বুঝতে পারছি? প্রশ্নের স্মার্ট বা প্রশ্নের স্ট্যান্ডার্ড যে অনুভূতি সেটা তারা ধরে রাখার চেষ্টা করে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখেন। এটাও আমাদের কতগুলো জব পরীক্ষায় আসছে, একই নাকি বলেন? এই যে প্রশ্নটা, এটা দেখার পর কি ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কোনো কিছু আছে? এই এখানে শুধু টুটা কি কমন নিব, টুটা কি নিব? কমন নিব। টুটা কমন নিয়ে আমরা এখানে কি পাচ্ছি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এখানে দেখেন 2 ইন্টু এই ডাবল স্কয়ার মানে কি? মান স্কয়ার। ডাবল স্কয়ার মানে কি? মান স্কয়ার। আমি যদি মান স্কয়ার ব্যবহার করি, কিন্তু এখানে তো আমার এ বি এর মান দেওয়া নাই। কার মান দেওয়া নাই? কিন্তু এ বি এর মান কি এই দুটা থেকে বের করা যায় কিনা বলেন? আমরা শিখছি কি যে প্লাস হোল স্কয়ার ইকুয়াল মাইনাস হোল স্কয়ার। যদি ডাবল স্কয়ার ব্যবহার না করি তাহলে এখানে কি প্লাস 4ab। এখান থেকে এক্স ওয়াই এর মানটা বের করে নিয়ে আসবো, এক্স ওয়াই এর মানটা বের করে নিয়ে আসবো। তাহলে এক্স প্লাস ওয়াই এটার মান কত? 5 5 কত? এক্স মাইনাস ওয়াই এটার মান কত? প্লাস 4x y 25 মাইনাস 9 4x y। বলেন 25 থেকে 9 বাদ দিলে থাকে কত? তাহলে এক্স ওয়াই এর মান কত হবে? 4। তাহলে এক্স ওয়াই এর মান কি এখন বের করতে পারবো? এখানে যদি আপনি মাইনাসেরটা ব্যবহার করেন তাও উত্তর যা আসবে, প্লাসের এখানে 5টা ব্যবহার করলে উত্তর কি
তাই আসবে, উত্তরে কোনো তারতম্য ঘটবে না। মনে করেন আমি প্লাসটা ব্যবহার করলাম, তাহলে 2 ইন্টু প্লাস স্কোয়ার, তার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এখানে প্লাস ব্যবহার করছে, তাহলে এখানে কি আসবে বলেন? মাইনাস কি আসবে? 2ab, কারণ ডাবল স্কোয়ার, কারণ কি ডাবল স্কোয়ার 2xy। তাহলে এবার দেখেন, আপনি যদি মান বসান 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটার মান কত? 5 স্কোয়ার। তাইলে আমরা এখানে বলতে পারি কি বলেন? 5 স্কোয়ার মানে ডিরেক্ট 25 মাইনাস 2 গুণন xy, xy এর মান কত পাইছি? 4, 4 দিনে কত? 8। এবার 25 থেকে 8 মাইনাস করেন, কত আসবে? তাহলে 2 গুণন 17 দিনে কত? 34 আছে, 34 ক ডিরেক্ট সূত্র দিয়ে করা যাবে, যেটা শিখেছি 2 ইন্টু, কথা বুঝতে পারছি, প্লাস দিলে হয়ে গেল। কথার কথা বললাম, মনে করেন ওই সূত্র মনে নাই, তারপরেও কি পারবো। কিন্তু আমি যদি এখানে এই সূত্রটাও ব্যবহার করি, তাহলে মাঝখানে শুধু কি ব্যবহার করতে হয়? প্লাস এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, ওই যেটা আমরা দেখে আসলাম একটু আগে। কিন্তু আমি তো সূত্রের উপর নির্ভরশীল করাতে চাচ্ছিলাম না, এই জন্য বলতেছিলাম। কথা কি বুঝতে পারছি? ওকে, দেখেন পরের কোশ্চেন। এখান থেকে আমাকে এক্স এর মান বের করতে বলছে, পারবো না? এই যে প্লাস মাইনাস আকারে, অথবা আমি যদি ডিরেক্ট গুণ করি, কত কত গুণ করলে কত হয়? 24 হয়, তারপরেও কি মিলে যাবে বলেন? এখানে 6 গুণন 4, 4 6 কত? আবার এখানে দেখেন 6 থেকে 4 মাইনাস করলে কত? তাইলে এখানে বুঝাই যাচ্ছে এক্স এর মান কত হবে? 6। আর ওয়াই যদি চাইতো, ওয়াই এর মান কত হতো? 4। আর যদি আপনি ডিটেলসে করতে চান, তাহলে কিন্তু ডিটেলসটাও শিখেছি, যে এখানে আমার মাইনাসের মান দরকার। কার মান? মাইনাসের মান, সরি মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মান দরকার। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, এখানে মাইনাস হলে এখানে কি প্লাস 4xy। তাহলে এখান থেকে আমরা এটার মান বের করতে পারবো না, মাইনাসের মান 2, 2 স্কয়ার মানে 4, 4 গুণন xy এর মান কত? 24, 4 24 কত করলে কত? তাইলে এক্স প্লাস ওয়াই এটার মান কত হচ্ছে বলেন? 10। কত হচ্ছে? তাইলে এক্স প্লাস ওয়াই এর মান যদি আমি 10 পাই, এক্স মাইনাস ওয়াই এর মান কত বলেন? 2। তাইলে এখানে 2x ইকুয়াল কত বলেন? 12। x ইকুয়াল 12 ভাগ 2 সমান কত? যদি ডিটেলসে কোনো কারণে লিখিত তো এটা আসে, পারবো না? কঠিন কঠিন কঠিন, হ্যাঁ পারবো না, সমস্যা নেই। পার্ট 2টা করে দিই, ঘন একদিন টেনে দেবো না। হ্যাঁ মানে না, টু তো ওটা আধা ঘন্টা টপিক, ওটার সাথে যতটুকু আনতে পারি। কি বলেন? যেহেতু আজকে ভাই ভাই একটু সময় খেয়ে ফেলছে, তাড়াহুড়া করে তাই না, ওই ধোকাবাজি দেওয়ার মতো পাবলিক আমি না। আমার কথা হচ্ছে, একটা টপিকে ধরে গেলে 5টা ক্লাস লাগুক, আমাদের ক্লাস করতে সমস্যা নেই, আছে। আমার কথা হচ্ছে, আমরা ক্লাস দিই কয়টা? 90টা না? আপনি হিসাব করে যায় দেখবেন, শেষ ম্যাচ গিয়ে ক্লাস হয়ে গেছে কত? 110টা। ক্লাস বাড়ে, ক্লাস কখনো কমে না, উল্টা বাড়ে। কথা বুঝতে পারছি? কারণ ওই তাড়াহুড়া পড়াশোনা আমার ভালো লাগে না। 1 2 নাম্বার আমার প্রত্যেকটা টিচারও বলা আছে, ভাই তাড়াহুড়া না কইরা এমন ভাবে পড়ান যাতে একটা স্টুডেন্ট পরীক্ষার হলে গিয়ে সব প্রমাণ পায়, আর আপনার উড়ন্ত সুমা দেয় 10টা। আর এমন ভাবে পড়েন না যাতে পরীক্ষার হলে গিয়ে স্টুডেন্টটা খিচ্ছা গালিগুলাজ করে, শালার বুঝালা পড়াইছে কিচ্ছু প্রমাণ পায় না, আছে না খিটপিটা হয় না? পরীক্ষার হলে আপনি যখন প্রমাণ পাবেন না, তখন টিচারের খিচ্ছা গালিগুলাজ করবেন, আবার যখন প্রমাণ পাবেন বলবেন শালা পাশে পেলে দুটো চুমা দিতে হবে। কথার কথা বলতেছি যদিও, কথা কি বুঝতে পারছি? তো এই যে ফিলিংস, একজন টিচারকে আপনি জায়গার উপর বসে গালি দিচ্ছেন, আরেকজনকে কি করতেছেন? ভালোবাসা দিচ্ছেন, রেসপেক্টের জায়গায় রাখতেছেন। তা আমি চাই যে রেসপেক্টের জায়গায় থাক সবাই। তো ফাঁকিবাজি না করার থেকে রেসপেক্টের জায়গায় থাকা, এটা সবচেয়ে ভালো। আচ্ছা, আচ্ছা একটু মনোযোগ দেই, দেখেন পরের টপ। এটা পারবো না এখন। এক্স এর মান বের করলে কোন একটা সমীকরণে এক্স এর মানটা বসাই দিলে ওয়াই এর মান এমনি। আরে রুক যা, পারবো? তাহলে আমরা সবাই জানি প্লাস আছে মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল এক্স মাইনাস ওয়াই প্লাস কি, ব্যাস। 17 উপর স্কয়ার করলে কত হয় বলেন? ও মাই গড, কত? 100। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কত হয়? 189 হয়। আপনাদের এই অবস্থা। 269 কত? 17 গুণন 17, এই বুইড়া বয়সে যদি কত আসে? 289 189 বলে বলাইতেছেন আপনারা। তোমার 289 x মাইনাস ওয়াই, এই x মাইনাস ওয়াই হোল স্কয়ারের মান চাইছে, তাহলে এটাকে আমরা কি করব? 4 গুণন xy, মান কত বলেন? 4 কত? মাইনাস 240 x মাইনাস ওয়াই হোল স্কয়ার, অর্থাৎ 49 আসবে উত্তর। x মাইনাস ওয়াই হোল স্কয়ারের মান কত? যদি শুধুমাত্র x মাইনাস ওয়াই চাইতো তাহলে √49 প্লাস মাইনাস কত পাইতাম? 7। কিন্তু উত্তর কত হবে? দেখেন 2015 সালে আসছে শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা কলেজ পর্যায়ে। বুঝতে পারছি? দেখেন এটা পারবো না এখন। x প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার প্লাস 4ab প্লাস 4ab। এখন কি আমার কি সূত্র বিভিন্ন অ্যাঙ্গেলে মাথায় আসতেছে? আর শুধু ফিল হচ্ছে ডাবল স্কয়ার তুমি আসো কিনা, আর ডাবল স্কয়ার তুমি নাই কিনা। নাই মানে 4ab, আছে মানে 2ab। কথা কি বুঝতে পারছি? তাহলে আমার এই দুইটা ফর্মুলা দিয়ে যদি 8টা সূত্রের ম্যাথ করা যায়, তাহলে আমি 8টা সূত্র আলাদা আলাদা করে কেন মনে রাখবো? আবার এই দুইটা সূত্রের মাধ্যমে যদি 8টা সূত্র তৈরিও করে ডিরেক্ট বলা যায় যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, তাহলে আমি 8টা সূত্র আলাদা আলাদা করে মনে রেখে মুখস্থ করে মাথাকে কেন প্যানিক দিব? আবার মুখস্থ বিদ্যা হুবহু ব্যবহারও হচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। এটা পারবো না, এটা পারবো। ডাবল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার 2ab হবে না 4ab হবে? 2ab। কি হইব? আরেকজনে আনসার বলে দিচ্ছে। উত্তর কি? x মাইনাস ওয়াই হোল স্কয়ার দেওয়া আছে মানে কি আপনি কি x মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল লিখবেন? কি লিখবেন বলেন? x প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল x মাইনাস ওয়াই হোল স্কয়ার, মাইনাস থাকলে এখানে কি? ব্যাস, আমার মান চাইছে। এটার কোনো সমস্যা আছে? নাই। 7 7 49, এই প্লাস টেপ আসলে কি হবে? 4 এর সাথে 4 গুণ করলে কত? 10 গুণ করলে কত? 40। x মাইনাস হোল স্কয়ারের মান কত? 9। বুঝতে পারছি? তাইলে আমাদের কাছে এখন ফিল হচ্ছে যে না, প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। দেখেন পরের কোশ্চেনটা পারবো কিনা। আরমু এই অনলাইনে যারা আছেন, পারবেন বুঝছি, বুঝছি পারবো। ডাবল স্কয়ার দেওয়া আছে, তাহলে কি হবে? 2a ডাবল স্কয়ার আছে, তাহলে কি হবে? ওই রুট আছে দেখে কি পেরেশানি হইবে নাকি? না, অনেকের আবার বমি ওই ভাবো আসতেই পারে। তাহলে ডাবল স্কয়ার থাকলে সবসময় কোথায় লিখবো? বামে ইকুয়াল মান স্কয়ার, এ মান মানে কি প্লাস হোল স্কয়ার। তাহলে এখানে এই যে এখানে ঝামেলাটা লাগাইছে, এখানে এবি এর মান আছে, এবি এর মান কিন্তু নাই। এবি এর মানটা বের করে, তাইলে আমরা সবাই জানি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস বি, এখানে মাইনাস দিলে এখানে কি প্লাস 4ab। তাহলে এখান থেকে আমরা ab এর মানটা নিয়ে আসবো। a প্লাস বি হোল স্কয়ার মানে √5 এর উপর স্কয়ার মানে 5, এখানে √3 এর উপর স্কয়ার দেওয়া মানে কি শুধু 3 প্লাস 4a। তাহলে এখানে 5 থেকে 3 মাইনাস করলে থাকে কত? 2 ইকুয়াল ab মানে কি ভাগ 4। তাহলে কত পাইলাম বলেন? হাফ পাইলাম। তাহলে ab এর মান যদি আমি হাফ পাই, এই হাফ মানটা শুধু বসাই দিলে আমার आंसर কি চলে আসবে। তাহলে এখন আমরা কি বলতে পারি বলেন? a স্কয়ার প্লাস, তাহলে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার যদি দেই তাহলে এখানে কি হবে বলেন? মাইনাস 2ab। তাহলে a প্লাস b এর মান কত বলেন? তাইলে √5 এর উপর স্কয়ার মাইনাস 2 গুণন কত বলেন? 2 2 কাটা
তাহলে এখানে রুট আর স্কয়ার ক্যান্সেল গিয়ে থাকে কি, কত থাকে? 5 কি আছে? ও সরি, 1 মাইনাস হবে। তাইলে এখানে আমার থাকতেছে 5 আর এখানে -1 ইকুয়াল কত বলেন? 4 কি আছে? তাহলে উত্তর হবে বেবি। উত্তর হবে কি বেবি। পৃথিবীতে বেবির সংখ্যা বেশি, তাই না? গড় হিসেবে দেখা যাচ্ছে একজনের পেছনে 2 জন হয়ে গেছে অলরেডি, তাই না? একজন বাবুর জন্য 2 জন বেবি অলরেডি ঘরে পড়ে গেছে। এই জন্য আল্লাহ নিয়ম দিয়ে দিছে করো 4টা। চিন্তা করছেন? ছাদে কি নিয়মটা দিছে, বেশি করে দিয়ে বলতেছে এখন সমস্যা নেই। যাক, সৃষ্টিকর্তার রহমত, তাই না? নিয়ম বাড়াই দিছে। তাই আবার কেউ একটা করেই সামলাতে পারতেছে না, চাকরি মানে আরেকটা করবে, চিন্তা করা যায়? হ্যাঁ, চাকরি পাও আগে, আগে খাওয়ানোর টাকা যোগাও, তারপরে চিন্তা করে আরেকটা। নইলে ওই যে আমাদের গ্রামে কয় বাইয়া ঢ্যাং দিয়া কি লাত্তি মারা, লাত্তি মারা দেখবেন পাড়াই দিবে। এটা পারবো না এখন। এ বি এর মান বের করতে বলছে, তাহলে কি করবো? এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কয়ার, তারপরে কি প্লাস 4ab প্লাস 4ab। ভাইয়া এইটা কি আমরা মুখস্থ করব? আমরা নিজের টেকনিক অবলম্বন করব। এ প্লাস বি হোল স্কয়ার মানে কি এ স্কয়ার, এ স্কয়ার মানে 2x এর উপর স্কয়ার, তাহলে 2 দিকে 4 4x স্কয়ার ডিরেক্ট করবেন। কি করবেন? প্লাস বি স্কয়ার 3 3 9 y স্কয়ার প্লাস প্লাস 2ab, a বলতে 2x, b বলতে 3y, 3 দিকে 6 6 দিকে কত? 12, তাইলে হবে 12xy। আছে যে অপশনে সেটা রাইট। তাহলে 4x স্কয়ার কত হবে? এ এই যে না না 9 y দেওয়া আছে, স্কয়ার নাই। এই দেখেন 4x স্কয়ার 9y স্কয়ার, 4x স্কয়ার 9y স্কয়ার, 12xy 12xy, উত্তর ডি। উত্তর কি ড্যাডি। ক্লিয়ার? সিতে কিউট। এটা পারবো এখন? পারবো না? ওই যে বড় তো করবো 2x plus 1 হোল স্কয়ার, a স্কয়ার মানে কি 4x স্কয়ার, b স্কয়ার মানে কি 1 স্কয়ার প্লাস 2ab, তাহলে 2 দিকে 4 4x কি হবে? তাহলে 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1 বেবি। এগুলো কঠিন কিছু না, এগুলো বললাম না যে একবার মাথায় ঢুকলে বাকিগুলো এমনি পারা যায়। শোনেন, এটা খুবই সহজ জিনিস, আপনাকে আমি জাস্ট একটা শেখাবো, বাকিগুলো আপনি নিজেই পারবেন। শোনেন, এটার মেথডটা হচ্ছে ঠিক এরকম। আপনাকে যদি কখনো a প্লাস বি প্লাস সি, একটু মনোযোগ দেই, a প্লাস বি প্লাস সি কয়টা চলক? 3টার উপর যদি আপনাকে বর্গের কথা বলে, ওই a প্লাস বি হোল স্কয়ার যেভাবে মনে করছেন এটাও সেম ভাবে মনে রাখবেন। যেমন a প্লাস বি হোল স্কয়ার এর ক্ষেত্রে কিভাবে মনে রাখছেন? এর উপর স্কয়ার, এর উপর স্কয়ার প্লাস বি এর উপর স্কয়ার, বি এর উপর স্কয়ার, উপরে পাওয়ার কি 2 এর সাথে কে আছে? এই সেম মেথডটা এখানে ফলো করেন। এর উপর স্কয়ার, এর উপর স্কয়ার প্লাস প্লাস বি এর উপর স্কয়ার, বি এর উপর স্কয়ার প্লাস প্লাস সি এর উপর স্কয়ার, সি এর উপর স্কয়ার প্লাস পাওয়ার কি বলেন? কিন্তু চলক তো কখনো 3টা করে যুক্ত হয় না। বিয়ে কি কখনো 3 জনের মধ্যে হয়? বিয়ে হয় কয়জনের মধ্যে? এই চলক আছে 3টা, 2 জন 2 জন করে বিবাহ বন্ধনে যুক্ত হবে। প্রথমে 2 এর সাথে যুক্ত হবে এ বি, এরপরে যুক্ত হবে বি সি। যখন এ থেকে বি ট্রান্সফার হয়ে সি এর সাথে বিবাহ বন্ধনে যুক্ত হয়েছে, সি এবার বি রে বলতেছে তুমি তো শয়তান, তুমি যারে ছাড়ছো তারে ধরবো আমি। সি এবার যুক্ত হয়ে যাবে এর সাথে। তার মানে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। এটা হচ্ছে আমাদের কি ফর্মুলা। এই একটা ফর্মুলা আমরা সব জায়গায় ব্যবহার করব। কথা কি বুঝতে পারছি? পারবো? তাইলে দেখেন, এবার যদি আপনি এই প্রশ্নের উত্তর দিতে চান, তাহলে এত এর বর্গ নির্ণয় করতে বলছে মানে কি? এ স্কয়ার মানে কি 4x স্কয়ার প্লাস বি স্কয়ার মানে কি 9y স্কয়ার প্লাস সি স্কয়ার মানে কি 25z
স্কয়ার, এরপরে কি প্লাস 2 ইনটু, আগে 2 ইনটু দিয়ে করি নাকি, এ বি 3 দিকে কত 6 এক্স ওয়াই প্লাস বিসি 3 5 কত 15, কি হবে বলেন, ওয়াই জেড প্লাস সি এ 5 দিকে কত 10, কি হবে বলেন, এক্স জেড। তাইলে 10 এক্স জেড, 10 এক্স, এবার 2 দ্বারা গুণ করলে পরের লাইনের উত্তর। তাহলে 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার প্লাস 25z স্কয়ার প্লাস 6 দিকে কত 12xy, 15 দিকে কত 30yz, 10 দিকে কত 20x, যেটা আছে সেটা উত্তর। উত্তর কি কঠিন ছিল? তাহলে ফর্মুলা বুঝতে হবে, কি বুঝতে হবে, ফর্মুলা বুঝলে এমনিই পারবেন। কথা কি বুঝতে পারছি ভাইয়া? অলরেডি 27টি ম্যাথ করে বলেছি, দেখছেন 28। তাহলে দেখেন ভগ্নাংশ আকারে আছে, কোন সমস্যা আছে, x প্লাস 1 ভাগ x হোল স্কয়ার ইকুয়াল কি মান স্কয়ার, মানটা কিসে দেওয়া প্লাস, আর এখানে প্লাস, তার মানে এখানে কি 4ab। তাহলে এখানে আমার মানটা দেওয়া আছে কত 3 স্কয়ার মাইনাস 4, 9 মাইনাস 4 ইকুয়াল কত 5। ক্লিয়ার? ও ডাবল ডাবল প্লাস দিয়ে দিছি তো আমরা। আরে এই কাজ আবার কেউ করবেন না, প্লাস মাইনাস কিন্তু দেখতে হবে। তাহলে দেখেন এখানে আবার কি চাইছে, এখানে আবার চাইছে এক্স প্লাস 1 ভাগ এক্স হোল স্কয়ার। আমার এখানে একটু মিসিং আছে, কি আছে, মিস্টার মিসিং আছে। মিস্টার মিসিংটা হচ্ছে এই জায়গায় কি আছে, মাইনাস আছে, কি আছে, মাইনাস আছে। তাহলে এক্স প্লাস 1 ভাগ এক্স হোল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার, মানটা দেওয়া আছে মাইনাসে। তাহলে এখানে মাইনাস হলে এখানে কি হবে বলেন, প্লাস 4a এক্স এক্স কাটা। তাহলে এবার মান বসান, মাইনাসের মান কত 3 3 9, 9 যোগ 4, 4 আর 9 যোগ করলে কত বলেন। তাহলে এভাবেও নাই, অবশ্যই কোথাও একটা ঝামেলা আছে। দেখেন তো 28 নম্বর প্রশ্নে এত স্লাইড করে আমার সোহাগ সাহেব মাঝে মধ্যে প্লাস মাইনাস নাই করে দেয়। এই যেমন 1 ভাগ এক্স ছোট করে দিছে, আরে 3 3 9 ডিরেক্ট আনসার ধর। দেখেন এ আল্লাহ রে, এখানে সূত্র ব্যবহার করার দরকার আছে, মান কত হয়ে আছে, এটার মান কত 3, 3 এর উপরে কি আছে, উড়ি বাপ রে বাপ। এই শুনেন, এই মান নির্ণয় বুঝছেন মাঝে মধ্যে সহজ কিছু দিয়া মাথার প্যাচ লাগায়, এই জন্য মাথাকে সবসময় কনসার্নে রাখবেন, ঠান্ডা রাখবেন। মনে করেন মাথা যদি একটু দ্রুত গতির হয়, তাহলে মাথা তো খালি দ্রুত গতিতে কাজ করবে, কিন্তু জিনিস সহজ, গেছি কোথায়, কঠিন মেথডে। তাহলে হবে আমার ডিরেক্ট মান দেওয়া আছে, মানের উপর স্কেয়ার দিলে 9 মিলে যায়, অথচ সে কাহিনী না করে আমরা কি করতে গেছি, সূত্র ব্যবহার করতে গেছি। চিন্তা করা যায়। তা আমার এই জিনিসগুলো সবসময় কি করতে হবে, মানে মাথার মধ্যে একটু মাথাটাকে স্থির রেখে ম্যাথ করতে হবে, তাড়াহুড়া করলেই ভুল হয়ে যায়। আর সহজ ম্যাথ যদি একটা ভুল হয় ভাই, কম্পিটিশন হচ্ছে 0.25 মার্ক, কম্পিটিশন মানে হচ্ছে 0.50, সর্বোচ্চ হইলে কয় মার্ক। আর একটা সহজ প্রশ্ন ভুল মানে একটা মার্ক যেমন যায়, সাথে 0.25 আবার কি করে দেয়, ডট ডট মেরে দেয়। বুঝতে পারছেন? তার মানে 1.25 আপনার একটা প্রশ্ন থেকে নাই, তার মানে আপনার চাকরি হচ্ছে ওই একটা প্রশ্নে, আপনার চাকরিটা না হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য মাথাকে সবসময় কি রাখবো, ঠান্ডা রাখবো, কুল ডট ডট। আর ঠান্ডা রাখার জন্য যদি কোনো তেলও ব্যবহার করা লাগে বা অন্য কারো যদি মাথার একটু বুলিও খাওয়া লাগে, তাও খাইয়েন, তাও ভুল করা যাবে না, কারণ ভুল করলেই শেষ সোনার বাংলাদেশ। এখন বলেন এটাকে পারবো 1000 মাইনাস 1 হোল স্কয়ার, এটা পারবো? ডাবল স্কয়ার থাকলে কি করতে হয় বলেন, ডাবল স্কয়ার মানেই হচ্ছে মান স্কয়ার, a প্লাস 1 ভাগ a হোল স্কয়ার মাইনাস 2ab, a কি কাটা, মান দেওয়া আছে 2, 2 স্কয়ার মাইনাস 2 ইকুয়াল কত 2, কারণ 4 মাইনাস 2 ইকুয়াল 2।
বুঝতে পারছি, এটা করাইছি অলরেডি। এটা পারবো না এখন, এটা এইটা হেইয়া না করেন কিছু না, এক্সট্রা শুধু এ পাশে নিয়ে আসবো। দেখেন, এই দেখেন, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল কি দেওয়া আছে বলেন, √2 ইন্টু এক্স। এই এক্সটাকে কোথায় নিয়ে আসবো, ভাগ করে দিব। এখানে এক্স রে ভাগ করে দেওয়া মানে এক্স স্কোয়ার ভাগ এক্স প্লাস 1 ভাগ এক্স ইকুয়াল কত? তাহলে এক্স স্কোয়ার আর এক্স কাটাকাটি করলে কটা এক্স থাকে? তাহলে এক্স প্লাস 1 ভাগ এক্স এর মান √2। এখন তো পারবো নাকি? এখন শুধু ডাবল স্কোয়ার ইকুয়াল মান স্কোয়ার প্লাস 2ab প্লাস কোথায় কোথায় মাইনাস দেখে? এটা সমস্যা কি? স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস বি ইনটু এ মাইনাস বি। তোমার মান দেওয়া আছে মাইনাসের, প্লাসেরটা বের করবা। প্লাসেরটা বের করবা কিভাবে? এক্স প্লাস 1 ভাগ এক্স হোল স্কয়ার ইকুয়াল কি মান স্কয়ার এক্স মাইনাস 1 ভাগ এক্স হোল স্কয়ার, মাইনাস দিলে কি প্লাস 4ab, এক্স এক্স কাটা, এই প্লাসের মান বের করবা। কথা কি বুঝতে পারছো? এরপর কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। মাইনাস থাকলে কি হয়? এ প্লাস বি না, এখানে যদি আমাকে কখনো এটা বলে, এটা মানে হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা পারবো, এটা পারবো, এটা একই কিনা বলেন? 2টা কমন নিয়ে 2টা অবশ্যই নিয়ে যাবো। হ্যাঁ 3 ভাগ, ও মাই গড, 2 রুল আপ। তাইলে আজকের জন্য সমাপ্ত। ঠিক আছে, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবার সুস্থতা কামনা করে শেষ করলাম। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। এই পরের ক্লাস শুরু করো। কি ভাবছেন আপনারা? রেস্ট নিতেন দেখে আমার